মেয়েটা চুপ করে চেয়ে আছে। পাশে থাকা ছেলেটা মেয়েটার দিকে তাকিয়ে মেয়েটার সামনে ছেলেটার দিকে তাকিয়ে মাথা নাড়ালো। চেনে না। পাশে থাকা ছেলেটা সামনে বসে থাকা ছেলেটাকে বলল, মেয়ে মানুষ দেখলে চুলকায়, কীভাবে কথা বলা যায় সেই রাস্তা খুঁজিস? মেয়ে দেখলেই পাগলি বান্ধবী বানানো যায়, হ্যাঁ? সামনে বসে থাকা ছেলেটা মাথা নিচু করে, সরি ভাইয়া, আমি আমার বান্ধবী ভাবছিলাম, কিন্তু না, আমার বান্ধবী না। ছেলেটার সামনে থাকা ছেলেটার কলার ধরে, তুই মানুষ চিনিস? মেয়ে দেখলেই সব বানাতে মন চায়, তাই না? তোদের একটা শিক্ষা দেওয়া উচিত, যাতে কোনো মেয়ে দেখলে বিরক্ত না করিস। সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। এমন ভুল আর কখনো করব না। কোনো মেয়ে দেখলে কথাই বলবো না। ধরায় খেলে তো তোরা কত ধরনের কথা বলিস। এমন ভুল আর হবে না, মাফ করে দেন। মেয়েটা ছেলেটার হাত ধরলে ছেলেটা কলার ছেড়ে দেয়। মেয়েটা সামনে থাকা ছেলেটার দিকে অসহায়ভাবে তাকিয়ে রইল। সামনে বসে থাকা ছেলেটা অনেক বেশি কষ্ট পেল। কাছের বেষ্টিটাই চিনতে পারল না। কই, সেদিন তো আমাকে দেখে অত মানুষের ভিড়ের ভেতর বলেছিল। এই টম, কেমন আছিস? ভুলে গেলি নাকি? আরে ভুলবো কেন? একা একা বিয়ে করে নিলি, আমাদের তো জানারই না। সরি রে টম, ভুল বুঝিস না। আমি কাউকে বলিনি, হুট করেই সব হয়ে গেল। তোর বর কই, আর কেমন আছিস? হ্যাঁ, ভালো। ওই তো সামনে, ওই দেখ। তোর সাথে যে ছিল? হ্যাঁ। পাগলি পিছনে তাকিয়ে আবার সামনে তাকিয়ে বলল, টম থাক তাহলে, যাই রে, দাঁড়িয়ে আছে। আচ্ছা। ছেলেটার চোখের পানি কোনো রকমভাবে আটকিয়ে রেখেছে। সহ্য করতে না পেরে অটোওয়ালাকে বলল, এ মামা দাঁড়াও, এখানে নামিয়ে দাও। অটো থেমে যায়। ছেলেটা নেমে যায় ভাড়া দিয়ে। চোখের বাঁধ যেন কোনোভাবে আটকে রাখতে পারলো না। ঝরতে শুরু করলো আর ভাবতে লাগলো, চলুন পরিচয় পর্বটা শেষ করি, তারপর গল্পে আসা যাবে। যে পাগলি বলেছিল তার নাম মেহেরাব, যাকে পাগলি বলল ওর নাম সুমি, আর যে ছেলেটা কলার ধরছিল ও হচ্ছে সুমির স্বামী সাইদ। সুমি আর মেহেরাব শৈশবকালের বন্ধু। এই একই এলাকাতে থাকে। বাসাটা কিছুটা দূরে। প্রাইমারি স্কুল থেকে তাদের পরিচয়। মেহেরাব হাঁটছে আর ভাবছে, কেন চিনল না? একটিবার কথা বললে তো পারত, তাও বলল না। আঘাতটা বুকে এসে লাগলো। কোনো কিছুই ভেবে পাচ্ছে না। এত চেঞ্জ হলো কি করে? চোখের পানি মুছিয়ে 5 তলা ভবনের সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর দারোয়ান এসে, সাহেব, আপনাকে উপরে যেতে বলেছি। মেহেরাব গেট দিয়ে ভেতরে ঢুকলো। সিঁড়ি বেয়ে 4 তলায় চলে গেল। দরজায় নক করে কাকু আসবো? হ্যাঁ, এসো। মেহেরাব ভেতরে ঢুকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভদ্রলোক বলল, তোমার কাগজপত্র সব ওকে করে দিয়েছি, টাকা সব জমা দিয়ে দিয়েছি। আগামীকাল ভার্সিটিতে যে এই কাগজগুলো অফিসে জমা দিয়ে দিও। তাহলে আজকে আমাকে যেতে হবে? হ্যাঁ, তোমার প্রথম ক্লাস কালকে, মিস করো না। আর শোনো, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, আর কোনো প্রকার ঝামেলায় জড়াবে না। আমার মুখটা রেখো। ঠিক আছে কাকু, আপনার সম্মান আমি ধরে রাখবো। আপনি না থাকলে আমার ভর্তি হওয়া হতো না। আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। ভদ্রলোকটা উঠে দাঁড়িয়ে, আরে ধন্যবাদ দিতে হবে না, তুমি যে আমার কাছে নিজ থেকে এসেছো এতে আমি অনেক খুশি। ভালো করে পড়াশোনা করে নিজের ক্যারিয়ার করো। মেহেরাব মাথা নাড়ালো। ভদ্রলোকটা মেহেরাবের হাতে একটা ফাইল দিল আর বাসের টিকিট দিয়ে, তোমার টিকিট কাটতে হবে না, আমি কেটে দিয়েছি, সময় মতো চলে যেও। ঠিক আছে। রাত 10টায় বাস ছাড়বে। কাব্য ওখান থেকে চলে এসে ব্যাগ গুছিয়ে নিল। 9টা 45-এ বাস কাউন্টারে চলে আসলো। বাসে উঠে পড়ল। ফোনটা বের করে রোমানাকে কল দিয়ে, ধন্যবাদ তোকে। তুই যদি কাকুর ঠিকানাটা না দিতি, তাহলে আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যেত। আরে ধন্যবাদ দিতে হবে না। তুই যে ভার্সিটিতে চান্স পেয়েছিস এটা আমি তো গর্ব করে সবাইকে বলতে পারবো। আমার বন্ধু একজন ভার্সিটিতে পড়ে। মজা করছিস? না রে, সত্যি। শোন, সাবধানে যাস। পৌঁছে আমাকে কল করিস। কাকু যে ঠিকানা দিচ্ছে এই ঠিকানায় চলে যাস। ঠিক আছে। ফোনটা রেখে দিল। সঠিক সময়ে বাস ছেড়ে দিল। মেয়েরা বাটন ফোনে সাপ গেম খেলতে লাগলো। কিছুক্ষণ খেলে ঘুমিয়ে গেল। হঠাৎ করেই বাস কড়া ব্রেক করলো। সবাই সামনের সিটের সাথে ঝুঁকে বাড়ি খেলো। হুড়মুড় করে মুহূর্তের ভেতর অস্ত্রধারী কিছু লোক বাসের ভেতর ঢুকে পড়ল। ডাকাত পড়েছে বাসে। সবাই ভয়তে কাঁপতে লাগলো।
বন্দুক সবার দিকে ধরে যার কাছে যা আছে সব বের কর, না হলে কেউ বাঁচতে পারবি না। ডাকাতগুলো যে যার কাছে যা ছিল সব কিছু নিয়েই নিল। মেহরাবের থেকে টাকা, ফোন সব কিছু কেড়ে নিল। একে একে সবাই বাস থেকে নামলো। ভয়তে কেউ কিছু বলতে পারছে না। অনেকে অনেক দামি দামি জিনিসগুলো নিয়ে নিল। লুকিয়েও পার পেল না। যাত্রীরা দেখলো এটা অন্য রাস্তা, নির্জন একটা রাস্তা। রাত বাজে 2টা। সবার সব কিছু নেওয়া শেষে বাস ছেড়ে দিল। সবাই কান্নাকাটি করতে করতে বাসে উঠল। বাস চলতে শুরু করলো। কিছু দূর যেতে রাস্তার মোড়, আর রাস্তার মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে। এই রোডে কোনো গাড়ি ঢুকতেই দিচ্ছে না, অথচ এই রোডে ডাকাতি হচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই। একজন বাস থামাতে বলল। বাস থেমে গেল। বাস থেকে মানুষ নেমে পুলিশের কাছে যেয়ে আপনারা এখানে, আর ওইদিকে ডাকাতরা আমাদের সব কিছু লুটপাট করে নিয়ে গেল, কিছু একটা করেন। পুলিশের পোশাক পরা লোকটা বলল, যদি মরতে না চাস চুপচাপ চলে যা, তা না হলে সবগুলোর বাসের ভেতর রেখে আগুন ধরিয়ে দেব। লোকটার কথা শুনে কারো আর বুঝতে বাকি রইল না পুলিশের পোশাক পরে এরা ডাকাতি করছে। ভয়তে বাসে উঠে গেল। একটা লোক বাসের সুপারভাইজারকে বলল, তোমরা জেনে শুনে আমাদের এই রোড দিয়ে নিয়ে এসেছো, তোমাদের নামে মামলা করব। সরি স্যার, আমরা কিছু জানি না। আমাদের বলা হয়েছে সামনের রাস্তায় কাজ চলছে, এই পথ দিয়ে যেন যায়। আমরা তাদের কথা মতো ঢুকে পড়েছি। আগে জানলে কখনো এমনটা হতো না। সবাই হাই হুতাশ। ভোরের আলো ফোটার আগেই বাস কাউন্টারে পৌঁছে গেল মেহরাব। বাস থেকে নেমে পড়ল। নামতেই বাসের দিকে তাকাতে মানুষের কান্নার আহাজারি কানে বাজতে লাগলো। নিরুপায়, কোনো কিছু বলার নেই। ওদের লোক সংখ্যা বেশি, কেউ কিছু বলতে গেলে মরতে হবে। মেহরাব কাউন্টারে বেঞ্চে বসে পড়ল। এখন কোথায় যাবে? কাছে টাকা নেই, ফোনটাও নিয়ে গেল। যার কাছে যাওয়ার কথা ছিল সেখানে যাবে কি করে? নাম্বারও মুখস্থ নেই। নিরুপায় হয়ে ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে লাগলো। বাস সিটি ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই। কিছু দূর যেতেই সামনে কয়েকটা ছেলে এসে দাঁড়িয়ে মেহরাবের পেটে ছুরি ধরে ব্যাগ নিয়ে নিল। মেহরাবকে তল্লাশি করে চলেই গেল। হাতের ফাইলটা শুধু রয়ে গেল। মেহরাব মুচকে হাসল। হায় রে, তোরাও আমার জামা কাপড়গুলো নিয়ে গেলি। বিপদ যখন আসে সব দিক দিয়েই আসে। এই শহরে নতুন, না আছে ঠিক মতো কোনো কিছু চেনা ও জানা। হাঁটতে হাঁটতে ভোরের আলো ঠিক মতো ফুটে গেল। মানুষজনের ঢল নেমে গেল। যে যার কাজে ব্যস্ত। মেহরাব কারোর সাথে কথা বলতে পারছে না, কারো সময় নেই কথা বলার। ব্যস্ত শহরের ব্যস্ত মানুষজন। রিক্সাওয়ালা, সিএনজিওয়ালাদের জিজ্ঞেস করতে করতে ভার্সিটিতে চলে আসলো। সকাল 10টা 20। ভার্সিটি গেট দিয়ে ভেতরে ঢুকে কিছু দূর যেতে মেহরাব থমকে দাঁড়িয়ে যায়। ভার্সিটির গেট দিয়ে ঢুকে কিছু দূর যেতেই জামা ছেঁড়ার শব্দ শুনে মেহরাব থমকে দাঁড়িয়ে যায়। ভার্সিটির আশপাশে দাঁড়িয়ে থাকা ছেলেমেয়েরা অট্টহাসিতে হেসে উঠল। মেয়েরা পিছনে ফিরতেই অবাক হয়ে গেল। এটা মেয়ে না ছেলে বোঝার কোনো উপায় নেই। সবাই হাসছে। মেহরাবের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা বলল, কিরে চাঁদু, জানিস না ভার্সিটির ভিতরে ভিখারি ঢোকার নিষেধ? তুই ঢুকলি কেন? গলার ভয়েসটা মেয়েদের মতো। মেহরাব তো অবাক হয়ে গেল। মেয়ে হয়ে পুরো ছেলে কাটিং, বোঝার কোনো উপায় নেই। মেয়েটা মেহরাবের সামনে টুরি বাজিয়ে, তোকে কি বললাম কানে যায়নি? ভালোভাবে বলছি, পরে কিন্তু ভালোভাবে বলবো না। মেহরাব ঘাবড়ে গিয়ে, আমি ভিখারি না। তাহলে কে তুই? এই ছেড়ে জামা পরে ভার্সিটির ভিতরে ঢুকলি? আমি ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি। আপনি আমার জামাটা পিছন থেকে টান মেরে ছিঁড়ে দিলেন। মেয়েটা হেসে ওঠে। তোর তো সাহস কম না, তুই চিনিস আমাকে? আমি চাইলে তোর পুরো জামাটা ছিঁড়ে দিতে পারি, তুই কিছু করতে পারবি না। আমার দোষ ভুলেও দিবি না। আপনি কে? হ্যাঁ, মাস্তান আপনি? কি বললি? মেয়েটা কথাটা বলে মেহরাবের জামাটা ধরে পুরো ছিঁড়ে ফেলে দিল। আশেপাশে সবাই হাসাহাসি করছে, মজা নিচ্ছে। কেউ কেউ বলছে, ছেলেটার কপালে শনি আছে, বুঝবে এখন। মুরগি পেয়েছো? এত সহজে রেহাই পাবে না। মেহরাব মেয়েটার দিকে ছলছল চোখে তাকাচ্ছে। আপনি আমার জামা ছিঁড়ে ফেললেন। আমি স্যারের কাছে বিচার দেব। তুই বললি না আমি মস্তান কিনা, দেখলি তো? আর তুই স্যারকে বললে তোর হাত পা ঠিক থাকবে না। এমন সময় একটা বাইক এসে মেয়েটার পাশে থামলো। বাইকে থাকা ছেলেটা বলল, বাবু, কে ছেলেটা এই ফকির নিবেশে?
বেবি, নতুন মুরগি দেখে তো গাইয়ে লাগছে, ভালো জমানো যাবে। বাবু, তাহলে পাশে নিয়ে এসো, অনেকদিন মুরগি পাই না। তুমি যাও, আসছি। মেহরাব কিছুটা দূরে চলে আসলো। সবাই মেহরাবের দিকে তাকিয়ে আছে আর হাসাহাসি করছে। কেউ কেউ খারাপ কথাও বলছে। অফিস রুমে মেহরাব ঢুকতেই অফিস বয় বলল, কে তুই? এখানে কোনো ভিক্ষা দেওয়া হচ্ছে না। তোকে কে আসতে দিয়েছে? দুঃখিত স্যার, আমি ভিখারি না, আমি এই কাগজ জমা দিতে আসছি। দেখি কি কাগজ। মেহরাব কাগজগুলো দিল। অফিস বয় কাগজগুলো দেখে, চল আমার সাথে। অফিস বয় প্রিন্সিপালের রুমের সামনে দাঁড়িয়ে, তুই এখানে দাঁড়া, আমি বললে তুই আসবি। ঠিক আছে। অফিস বয় প্রিন্সিপালের রুমে ঢুকে, স্যার, একটা ছেলে এসেছে এই যে কাগজগুলো নিয়ে। ছেলেটাকে দেখে ভিখারি মনে হয়, ও ভার্সিটিতে কি ভাবে? প্রিন্সিপাল স্যার কাগজগুলো দেখে বলল, মেহরাব আপকে ভেতরে আসতে বলো, আর তুমি কাগজগুলো নিয়ে ঠিকঠাক করো। জি স্যার। অফিস বয় মেহরাবকে ভেতরে যাওয়ার জন্য বলে চলে গেল। মেহরাব অনুমতি নিয়ে ভেতরে ঢুকলো। প্রিন্সিপাল মেহরাবকে দেখে উঠে দাঁড়িয়ে, তুমি এই অবস্থায় ভার্সিটিতে আসলে কিভাবে, তাও আবার ছিঁড়া? মেহরাব ভয় পেয়ে গেল। তাও ঘটে যাওয়া ঘটনা এক এক করে বলল। প্রিন্সিপাল শুনে অবাক হয়ে গেল। প্রিন্সিপাল বলল, এরপর থেকে সাবধানে থাকবে। জি স্যার, কাকুর নাম্বারটা কি দেওয়া যাবে? হ্যাঁ। প্রিন্সিপাল স্যার একটা কাগজে সেই ভদ্রলোকটার নাম্বার লিখে দিল। তা নিয়ে বের হয়ে গেল। আজ আর ক্লাসে যাবেই না, আসল কাজ শেষ। এখন এখানে টিকে থাকার জন্য কিছু একটা করতে হবে। পেটে এখনো খাবার ভরেনি। পেটটাকে ঠান্ডা করব কি করে? দেখি কারো ফোন দিয়ে কল করা যায় কি না, তাহলে কাকু কিছু একটা ব্যবস্থা করে দেবে। ঠিকানাটাও নেওয়া হয়ে যাবে। অচেনা শহরে একা আর কি বা করবই, যতটুকু ছিল সব কিছুই নিয়ে চলে গেছে। মেহরাব ক্যাম্পাসের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সেই মেয়েটির সামনে দাঁড়িয়ে পড়ল। মেয়েরাব পিছনে সরে গেল। মেয়েটি বলল, কিরে চাঁদু, তখন সুযোগ পেয়ে চলে গেছি, এখন যাবি কই? সিনিয়রদের দেখলে সালাম দিতে হয়, ভুলে গেছিস? এর জন্য তোকে শাস্তি পেতে হবে, কান ধর। মেহরাব কি করবে বুঝতে পারছে না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। ঠাস করে মেহরাবের গালে চর পড়ল। মেহরাব গালে হাত দিয়ে ভয় পেয়ে গেল। মেহরাবের গালে আরেকটা চর মেরে, মারিয়া কি বললো তোর কানে যায়নি? তোর সাহস তো কম না। মেহরাব ভয়তে কান ধরল। মারিয়া বলল, এখন উঠবস কর, যতক্ষণ না থামতে বলছি ততক্ষণ উঠবস করবি। ভার্সিটির অনেকে ওদের কার্যকলাপ দেখতে লাগলো। সবাই দূর থেকে দেখছে আর মজা লুটছে, কিন্তু সামনে আসার সাহস পাচ্ছে না। সামনে আসলেই জার্গিংয়ের শিকার কার কপালে আছে কে জানে। মেহরাব কান ধরে উঠবস করছে। মারিয়া হেসে বলল, ফারিয়া, তোর চড়ে কাজ হয়েছে। আরে প্রথমে কথা না শুনলে এভাবে একটা বসিয়ে দিলে এমনিতেই সোজা হয়ে যাবে। একে নিয়ে আর একটু খেলা যাবে। মেহরাব উঠবস করতে করতে ক্লান্ত হয়ে গেল। এমনিতে না খাওয়া, নিজেকে আর সামলাতে পারল না, লুটিয়ে পড়ল মাটিতে। মারিয়া, ফারিয়া আরও অনেকে হা হয়ে গেল। ফারিয়া বলল, ও মাটিতে শুয়ে পড়লো কেন? আরে নাটক শুরু করেছে বাঁচার জন্য। এর ভেতর বাইকে সে ছেলেটা এসে, আরে কি করলি তোরা? ছেলেটাকে মেরে ফেললি নাকি? মারিয়া বলল, স্বাদ মজা নিস না, ওকে অভিনয় করছে। ফারিয়া আর ওর সাথে থাকা আর কিছু ছেলে মেয়ে মিলে মেহরাবকে পা দিয়ে লাথি মারতে থাকে আর বলে, এইসব অভিনয়ের ক্লাস অনেক আগেই পার করে আসছি, উঠবি না মায়ের খাবি? আরে ছেলেটার কোনো সারা শব্দ নেই, আর তোরা পাগলের মতো মারছিস। মারিয়া বলল, তুই চুপ থাক, আমরা এসব অভিনয় বুঝি। হঠাৎ করে ভার্সিটির ভেতরে গাড়ি ঢুকলো। সবাই থেমে গেল। সাদ বলল, এসে গেছে, বুঝবি তোরা এখন। ফারিয়া বলল, কি বুঝবো, ও এসে জয়েন করবে। অনেক দিন পর মুরগি পেয়ে গেল। সবাই গাড়ির দিকে তাকিয়ে রইল। গাড়ি থেকে শু প্যান্ট শার্ট, চোখে কালো চশমা পরা একটা মেয়ে নামলো। সবাই মাথা নিচু করে নিল। গাড়ি থেকে নামা মেয়েটা আর কেউ না, নুসাইবা জান্নাত সিমি চৌধুরী, লেডিয়া মাফিয়া গ্যাংস্টারের লিডার। এমন কেউ নেই যে ওকে না চেনে। সিমি এগিয়ে এসে, কিরে চাঁদ, কি হচ্ছে এখানে? ছেলেটাকে চিনি না, হঠাৎ এভাবে শুয়ে পড়ছে। মারিয়া বলল, আরে দোস্ত, নতুন মুরগি অভিনয় করছে, গ্রাম থেকে উঠে এসেছে। সিমি চশমাটা খুলে,
বুঝতেই পেরেছি, জামা ছেঁড়া। ফারিয়া সব কিছু বলে হাসলো। সিমি মেহরাবের সামনে বসে নাকের কিছুটা উপরে হাতের দুটো আঙুল দিয়ে দেখে ছেলেটার জ্ঞান নেই। কি করছিস কি তোরা? এর ভেতর আরেকটা মেয়ে এসে তোরা আর মানুষ খুঁজে পাস না মুরগি বানানোর? মারিয়া ফারিয়া বলল। এসে গেছে দয়ালু মানুষ, সুভাষিনী। সিমি হাতের ইশারা করলো। সিমির সাথে থাকা বডিগার্ড এসে মেহরাবকে তোলে গাড়িতে উঠিয়ে নিল, তারপর চলে গেল। সুভাষিনী বলল, সিমি কি করলি তুই? এটা কোথায় পাঠালি? চিকিৎসা করাতে। সুভাষিনী একটু রাগান্বিত হয়ে, এই শোন, তোরা মানুষ বুঝে র্যাগিং করবি। ফারিয়া পরিহাস করে, তুই এত ভালো হলি কি করে? এখন তো এনজয় করার সময়। দুজনের ভেতরে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। সিমি এক ধমকে দুজনকে থামিয়ে দিয়ে, এখানে পড়ে থাকলে হবে না, কাজ আছে একটা, যেতে হবে। ছাদ, বাইক নিয়ে আয়। ও সাত চলে গেল। ভার্সিটির ভেতর বাইক ঢুকে পড়লো কিছু। সিমি ইশারা করতেই সবাই বাইকে উঠে গেল। সিমি নিজে একটা বাইক চালাচ্ছে। বাইক চালিয়ে একটা ফ্যাক্টরির সামনে সে থামলো। বাইক থামতেই চারপাশ দিয়ে ঘিরে ধরলো। সবার দিকে বন্দুক তাক করে আছে। সিমি পুরো হা হয়ে গেল। একটা লোক হো হো করে হাসতে হাসতে সামনে এসে দাঁড়িয়ে সিমির কপালে পিস্তল ঠেকিয়ে। মেহরাব নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের বেডে। শরীরটা ব্যথা লাগছে, কিন্তু এখানে কি করে আসলো? কে নিয়ে আসলো? বেডের ভেতর একজন নার্স ঢুকলো। মেহরাব জিজ্ঞেস করলো, আমি এখানে কিভাবে আসলাম? কে নিয়ে আসলো? সিমি ম্যাডামের লোকজন আপনাকে এখানে নিয়ে আসছে। মেহরাব অবাক হয়ে, সিমি ম্যাডামটা কে? কেন, আপনি জানেন না? না। তাকে এমন কেউ নেই যে চিনে না। শহরের অলিগলি দিয়ে শুরু করে দেশের সবাই তাকে চিনে, আর আপনি চিনেন না? মেহরাব নার্সের মুখের দিকে বোকার মতো চেয়ে আছে। সবাই চেনে সিমিকে, আর আমি চিনলাম না? কোনো দয়াবান মানুষ সবাইকে নিশ্চয়ই সাহায্য করে। এমন উদার মনের মানুষ আজকাল পাওয়া বড্ড ভাগ্যের ব্যাপার। সিমি বাইক নিয়ে আসতেই চারপাশ দিয়ে সিমিকে ঘিরে ফেলল। সিমির লোকগুলো অবাক হয়ে গেল। একটা লোক হো হো করে হাসতে হাসতে এসে সিমির মাথায় পিস্তল ঠেকিয়ে, নিজেকে অনেক বেশি চালাক ভাবিস তাই না? আজকে তোকে সহ তোর সব লোকজনকে একসাথে শেষ করে দিব। রাজ্য হবে আমার, সবাই আমাকে এক নামে চিনবে, কান্নাই মাহাসিন। কতটা ভয়ঙ্কর দিনের ভেতর মাফিয়া গ্যাংস্টারের লিডারকে টপকে দিচ্ছে। উচ্চস্বরে হেসে উঠল সবাই। সিমি রাগী গলায়, ভুল করেছিস মাহাসেন, তুই বাঁচতে চাইলে পালিয়ে যা। প্রজেক্ট শুধুমাত্র আমার, এই সিমি চৌধুরীর। মহাসিন হেসে ওঠে, সাপের গর্তে ঢুকে তো হুঙ্কার দেখি বেশি হয়ে গেছে। আরে তুই বাঁচবি কি না তাই ভাব। সিমি মুচকি হেসে, এত সহজ সিমিকে মারার? তোর মতো পাতি মাস্তান সিমিকে কতজনই না চেনে। সিমিকে চিনিস? তোকে বুঝিয়ে দেব এই কান্নাই মহাসিন কতটা ভয়ঙ্কর। এতদিনের অপেক্ষায় ছিলাম তোকে টপকানোর, আজকে সুযোগটা পেয়ে গেছি। তোকে আবারও সাবধান করছি মাহাসেন, নিজের ভালো চাস তো পালা। এই তোরা শুনেছিস সিমি বলে কি? এই সবকটাকে গাড়ি থেকে নামা, যার কাছে যা আছে সব নিয়ে নে। মহাসিনের কথা মতো সবাইকে বাইক থেকে নামালো। পিস্তলগুলো সব নিয়ে নিল। ফারিয়া বলল, সিমি শেষ আজ আমরা, কিছু একটা কর। মহাসিন হেসে ওঠে, সিমির আজ কোনো রক্ষা নেই, সাথে তোদেরও। ও কিছু করতে পারবে না। মহাসিন হকি দিয়ে সিমিকে মারতে শুরু করলো। সবাই আতঙ্কে উঠল। কারো কিছু করার ক্ষমতা নেই, নিরুপায়। নার্স মেহরাবের তাকানো দেখে, তাকিয়ে আছেন কেন বোকার মতো? নিশ্চয়ই ভালো মানুষ, তাই না? ভালো মানুষ না ছাই, লেডি মাফিয়া। মেহরাব হা হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে পড়ল। নার্স বলল, লেডি মাফিয়ার গ্যাংয়ের লিডার? মেহরাবের মুখ দিয়ে কোনো কথা বের হয় না। বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সিমি মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে বলল, গাইস। সিমির বলা যতটা দেরি, কাজ করতে দেরি নেই। মুহূর্তের মধ্যে জায়গাটা নিস্তব্ধ হয়ে গেল। মহাসিন ছিটকে কিছুটা দূরে চলে গেল। সিমি মাটির উপর বসে হাসতে লাগলো। সিমির লোকগুলো সিমির পিছনে দাঁড়িয়ে পড়ল। মহাসিনের লোকগুলো সব মাটিতে লুটিয়ে পড়ে আছে। হ্যাঁ, সিমির লোকজন পা থেকে পিস্তল বের করে মহাসিনের লোকদের উপর চালিয়ে দেয়। সবাই বুঝে ওঠার আগেই মেহরাব বলল, খারাপ মানুষের লোকজন আমাকে কেন আনতে গেল? নার্স বলল, শহরে নতুন তুমি। হ্যাঁ,
সিমি বোঝা এতটা সহজ না। এই ভালো এই খারাপ, মনের ভিতর কি চলে কেউ জানে না, সব কিছু হুটহাট। সিমি উঠে দাঁড়ায়। মহসিন পালানোর জন্য দৌড় দেবে, তখনই সিমির দুজন লোক মহসিনকে ধরে ফেলে। সিমি হকি হাতে নিয়ে এগিয়ে যেয়ে, এই হকি দিয়ে আমাকে মেরেছিস, তোকে আমি সাবধান করেছিলাম, শুনিসনি? মহসিন জড়সড় হয়ে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি চলে যাব শহর ছেড়ে, আর কখনো আসবো না। সিমি হেসে ওঠে। তোকে মাফ করা মানে শত্রু আমার আরেকটা জন্ম দেওয়া। ফার্স্ট যদি কথা শুনতি তাহলে তোকে মরতে হতো না। কথাটা বলে সিমি হকি দিয়ে মহসিনের ডান পায়ে সজোরে বাড়ি মারল। মহসিন এক পা ভেঙে বসে পড়ল। সিমি হকি দিয়ে ইচ্ছামতো মেরে হাঁটু গেড়ে বসে। তোকে ভালোভাবে বলেছিলাম, শুনিসনি? আমি ভালোর ভালো, খারাপের খারাপ। সিমি উঠে দাঁড়াতেই মহসিনের কপাল ভেদ করে গুলি চলে যায়। মহসিন দেহটা মাটিতে পড়ে যায়। মারিয়া সিমির কাছে এগিয়ে এসে, তোর লাগে না তো বেশি? এই আবার নতুন কি? চল ডাক্তারের কাছে। না, ঠিক হয়ে যাবে। আরে চল তো। সিমি বলল, এগুলোর ব্যবস্থা কর। কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে, আমাদের এখানে থেকে যাওয়া উচিত। চল। সিমি লোকজন নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ এসে হাজির হয়ে যায়। মিডিয়ার লোকজনও এসে হাজির। পুলিশের অফিসার বলল, ঘটনাস্থলে এসে আমরা যা দেখলাম, মনে হচ্ছে নিজেদের ভেতরগুলো ছোড়াছুড়ি হয়েছে, আর তাতেই সবাই মারা গেছে। আপনি কিভাবে জানলেন? আর নিজেদের ভেতরে কেন শত্রুতা করবে? আসলে এই প্রজেক্টটা মহাসিন অনেক দিন যাবৎ দখল করে কোটি কোটি টাকা খেয়ে আসছে। আমরা প্রমাণের অভাবে কোনো পদক্ষেপ নিতে পারিনি, আর এই কোটি টাকার লোভ সামলাতে না পেরে নিজের ভেতর শত্রুতা করে গুলি ছুড়ছে, আর তাতেই সবাই মারা গেছে। তাহলে এই প্রজেক্টের আসল মালিককে, তা কি জানা যায়নি? অবশ্যই জানা যাবে, আমরা পরবর্তীতে সঠিক তথ্য পেয়ে জানাবো। পুলিশ অফিসার আর কিছু না বলে চলে যায়। মেয়েরা হাসপাতাল থেকে চলে গেল। নাচ কিছু খাবার দিচ্ছিল, তাই খেয়ে নিয়েছে। মেয়েরা রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে কোথায় যাবে, থাকবে কোথায়। কাকুর নাম্বারটাও বন্ধ। এই অচেনা শহরে কে ঠাঁই দেবে? হলে কোনো জায়গা আছে কি না খোঁজ নিয়ে দেখে। মেয়েরা হাঁটতে থাকলো। সিমি, ফারিয়া, মারিয়া, টিনা সবাই বাসায় চলে আসলো। বাড়ির আশপাশে সিমির সব লোকজন। অচেনা কেউ সহজে ঢুকতে পারবে না। ফারিয়া সিমিকে বলল, কি করবি ওই প্রজেক্ট? আমার নামে চলবে। রিস্ক হয়ে যাবে না? আমার নাম শুনলে কেউ কিছু বলতে পারবে? পারবে না, তবে তো সবাই জানবে মহাসিনের হত্যার পিছনে। হ্যাঁ, জানুক। যত জানবে তত আমার জন্য সুবিধা। ভয়ে সবাই কাঁপবে। মেহরাব হল সুপারের কাছে চলে আসলো। হল সুপার মেহরাবকে দেখে, কি চাই? হলে আমাকে একটা সিট দেওয়া যায়? তুমি কে যে তোমাকে সিট দিতে হবে? দেখে তো ফকিরনি লাগছে। আমি এই ভার্সিটিতে পড়ি, নতুন। এই সিট নেই খালি, যখন হবে তখন জানাবো, যাও এখন। মেহরাব নিরুপায় হয়ে চলে আসলো। একমাত্র ঠিকানা রাস্তা। রাস্তায় থাকা ছাড়া উপায় নেই। কার কাছে যাবে? কেউ তো নেই। রাত 1টা। রাস্তার পাশে শুয়ে আকাশের দিকে চেয়ে আছে মেহরাব। ঘুম আসে না চোখে। নতুন শহরে এসে সব কিছু সাথে নিয়ে এসে ও নিঃস্ব হয়ে গেল। থাকতে হচ্ছে রাস্তায়। হঠাৎ করে একটা রিক্সা থামলো। রিক্সাওয়ালা রিক্সা থেকে নেমে রাস্তার উপর শুয়ে থাকা একটা মেয়ের মুখ চেপে ধরে মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ল। ধস্তাধস্তি চলছে। পাশ দিয়ে একজন টের পেয়ে উঠলে ভয়তে আবার শুয়ে পড়ে। দেখেও না দেখার ভান করে রইল। মেয়েরা উঠে দাঁড়িয়ে হা হয়ে গেল। সিমি সিঁড়ি বেয়ে নিচে নামছে। ফারিয়া সিমিকে এত রাতে দেখে, কই যাস? একটা কাজ আছে। এত রাতে? হ্যাঁ। সবাইকে বলি? না, পার্সোনাল মিটিং। কি বলিস? হ্যাঁ, আমি একাই যাব। তোর একা যাওয়াটা রিস্ক হয়ে যাবে। কোনো ব্যাপার না, সব সামলে নিব। তুই এদিকটা দেখিস। কথাগুলো বলে সিমি চলে গেল। মারিয়া এসে, সিমি গেল কোথায়? কি একটা মিটিং আছে। একা চলে গেল? হ্যাঁ, ও একাই যাবে। ওর তো একা যাওয়াটা রিস্ক। শুনলো তো না। ঠিক আছে, আমি ঘুমাতে গেলাম। সিমি বাইরে গেল, আর তুই ঘুমাবি? কি করব? আমারও টেনশন লাগছে। ও তো একাই যাবে বললি, তো আমি আর কি করব? মিটিং শেষে ফিরে আসবে। মারিয়া রুমে চলে গেল। ফারিয়াও রুমে ঢুকে গেল। রাত 1টা। মেহরাব শুয়ে আছে।
হঠাৎ করে একটা রিক্সা থামলো। রিক্সাওয়ালা রিক্সা থেকে নেমে রাস্তার উপর শুয়ে থাকা একটা মেয়ের মুখে চেপে ধরে মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ল। ধস্তাধস্তি চলছে। পাশ দিয়ে একজন টের পেয়ে উঠলে ভয়তে আবার শুয়ে পড়ে। দেখেও না দেখার ভান করে রইল। মেয়েরা উঠে দাঁড়িয়ে হা হয়ে গেল। লোকটা হাত চেপে ধরে মাটিতে বসে পড়ল। মেয়েটা উঠে গেল, হাতে একটা ছুরি। লোকটার হাতে পোষ দিচ্ছে। হাত অনেকটাই কেটে গেছে। মেয়েটা খুব রাগীভাবে উঠে লোকটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা লোকটাকে লাথি মেরে ফেলে বুকের ওপর বসে চোখের সামনে ছুরি নিয়ে দিব ঢুকিয়ে দিব একবারে। তোরা কি পাইছিস? রাস্তার উপরে মানুষগুলো নিরুপায়, যখন যেভাবে ইচ্ছে সেভাবে নির্যাতন করবি। তোদের নির্যাতন সবাই সহ্য করবে না। তোদের মতো কিছু নরপিচাসদের জন্য রাস্তার পথচারী মেয়েরা সুরক্ষিত না। ধর্ষণ করে মেরে ফেলার ভয় দেখাস কাউকে বললে। আজকে তোকে কে বাঁচাবে? মেয়েরা পুরো হা হয়ে রইল। লোকটা আকুতি করে, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন কাজ করব না। ভুল তুই এর আগেও করেছিস, তাই তোর আজ রেহাই নেই। তোর এমন অবস্থা করব তোকে দেখে সবাই ভয়ে কেঁপে উঠবে, যাতে আর কেউ তোদের শিকার না হয়। মেয়েটার কথা বলেই লোকটা চোখের ভেতর ইচ্ছে মতো ছুরি চালালো। রক্ত ছিটে মেয়েটার মুখের ওপর। লোকটা যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠল। মেয়েরা এমন দৃশ্য দেখে ভয়ে কাঁপতে লাগলো। মেয়েটা লোকটার সারা শরীরে ছুরি চালিয়ে গেল। লোকটা নিস্তেজ হয়ে যায়। চিৎকার নেই আর কোনো। মেয়েটা উঠে দাঁড়িয়ে মেয়েরাবের দিকে তাকালো। মেয়েরাব এমন দৃশ্য দেখে মাথা ঘুরে পড়ে গেল রাস্তায়। রাত 2:30। সিমির গাড়ি এসে ক্লাবের সামনে থামলো। শুট পরা একটা লোক গাড়ির দরজা খুলে দিল। সিমি গাড়ি থেকে নেমে, মামু, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। মামুন এসে গেছে? হ্যাঁ, তোমার জন্যই অপেক্ষা করছে। লোকটা সিমিকে নিয়ে ভেতরে গেল। মামুন সিমিকে দেখে উঠে দাঁড়িয়ে, ওয়েলকাম সিমি চৌধুরী। ধন্যবাদ। সিমি বসে পড়ল। মামুনও বসলো। মামুন সিগারেট মুখে নিয়ে, তুমি তো বড় মাফিয়া হয়ে গেলে, 1 নাম্বার টপে আসো। সিমি মুচকি এসে, কাজের কথা বলো। মহসিনের দখল করা প্রজেক্টটা আমার নামে করতে চাই, তাতে তুমি যত টাকা চাইবে তাই পাবে। সিমি উঠে দাঁড়িয়ে, হোয়াট? এটা কখনো সম্ভব না। কেন? আমার নামটা আপনি কিনে নিতে চাচ্ছেন, আর এই প্রজেক্টটা আমার নামেই চলবে। এটাই ফাইনাল। মামুন উঠে দাঁড়িয়ে হেসে, তুমি ভালো করেই জানো আমি যেখানে চোখ দিই তা আমি স্বীকার করে নিই। একটা কথা ভুলে যাবেন না, স্বীকার সব জায়গায় করা সম্ভব না। কিছু জায়গাতে স্বীকার করতে গেলে স্বীকার হয়ে আসতে হয়। তাই ভুলেও সিমির দিকে চোখ দিও না, স্বীকার হয়ে যাবে। মামুন বলল, মামু। লোকটা সিমির কানের কাছে যে, মামুনি, প্রজেক্টটা দিয়ে দাও। তোমার যত টাকা লাগে নিয়ে নাও। সিমি মামুনের দিকে তাকিয়ে, মামু, শেষে তুমি ওদের সাথে? না মামুনি, তুমি এখানে একাই এসেছ। ও ওর সব লোক নিয়ে আসছে। ও ঝামেলা পাকাতে চাচ্ছিল। আমি অনেক বুঝিয়ে তোমাদের মিটিংটা সুস্থভাবে করতে চাই। তুমি আমাকে আগে বলনি কেন? তোমাকে বললে আমাকে মেরে ফেলতো। সিমি মুখে হাত দিয়ে, ও মামু, তুমি ভুল কাজ করলে। মামুনি, আপুসে মিটিয়ে নাও। আমি চাই না কোনো ঝামেলা হোক নিজেদের ভিতর। সব কিছু দেখি প্ল্যানভাবেই হচ্ছে ঠিক মতো। মামুন সিমির সামনে এসে, তুই একটা বলদ, তুই এখনো কিছু বুঝিস না। বাচ্চা আমার কাছে, ভালোই ভালোই পেপারসে সই করে জীবন নিয়ে ফিরে যা, তা না হলে মরলেও তোর মরদেহ কেউ খুঁজে পাবে না। তুই এখানে একা এসেছিস। দরজার কাছ থেকে, এই মামুনে, তুই কি নিজেকে কি চালাক ভাবিস? সিমি একা তোকে কে বলেছে? তুই যদি তোর ভালো চাস তাহলে চলে যা, মাথা গরম করাবি না। সবাই পিছনে তাকিয়ে অবাক হয়ে গেল। সিমি উঠে দাঁড়িয়ে, মারিয়া তুই? হ্যাঁ আমি। তুই কি ভেবেছিস তুই একা আসবি আমি তোকে কিছু বলবো না? সিমি উঠে মারিয়ার পাশে দাঁড়িয়ে, মারিয়া আমাকে চোখের আড়াল করতে পারে না, সব সময় আমার পিছনে থাকে। আর মামুন, তোকে আমি একটা সুযোগ দিয়ে গেলাম। যদি নিজের ভালো চাস তাহলে আমার জিনিসের উপর চোখ দিস না, তা না হলে তোর চোখটাই থাকবে না। মামু, বলে দিও। সিমি মারিয়াকে নিয়ে বেরিয়ে গেল। মামুন হাতে কাছের গ্লাস নিয়ে ভেঙে ফেললো আর বলল, সিমি, তুই একটু বেশি উঠছিস। এত ওরা ভালো না, পাকনা কেটে দিব, পৃথিবী থেকে হারিয়ে যাবি। আমার ওটা চাই মানে চাই।
সিমির গাড়ি চলছে। মারিয়া রাগ দেখিয়ে, তোকে বারণ করেছিলাম তুই একা আসবি না, সেই তুই আসলি। পারিয়া বলেছে তোকে? যেই বলুক, আমি না আসলে তোর যদি কোনো ক্ষতি করতো। ক্ষতি করা কি এত সহজ? আর তাও আবার সিমি চৌধুরীর। সিমি আসলো। গাড়ি এসে বাসার সামনে থামলো। ফারিয়া সিমির সাথে মারিয়াকে দেখে অবাক হয়। তুই না বললি ঘুমাবি, তাহলে এই ড্রেস আপ করে সিমির সাথে? তুই বুঝবি না, সাইড দে। সিমি মারিয়ার রুমে ঢুকে পড়ল। ফারিয়া কি বলবে বুঝতে পারছে না। সকাল 8টা। মেহরাব চোখ খুলে দেখলো একটা ভাঙা ঘরের ভেতর শুয়ে আছে। এখানে কিভাবে আসলো কিছুই বুঝতে পারছে না। ওর তো থাকার কথা রাস্তায়, এই ভাঙা বাড়িটায় কে নিয়ে আসলো? ঘরের দরজার দিকে তাকিয়ে মেহরাব ঢোক গিলতে লাগলো। পুলিশের টহল গাড়ি রাস্তার উপর রিক্সাওয়ালার বডি দেখে গাড়ি থামিয়ে ফেলে। গাড়ি থেকে নেমে আশপাশ ভালো করে দেখছে, কিন্তু এখানে কেউ নেই। পাশে শুধু রিক্সা রাখা। কনস্টেবল একজন বলল, কে এমন কাজটা করে গেল, মেরে ফেলে রেখে গেল? এটা পরিকল্পিত কোনো মার্ডার। ভালো করে তদন্ত করতে হবে। বডিটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দাও। জি স্যার। টহল পুলিশের ইনচার্জ অফিসার রাস্তার এপাশ ওপাশ ভালো করে দেখতে লাগলো কেউ আছে কিনা। সকাল 8টা। মেহরাব চোখ খুলে দেখলো একটা ভাঙা ঘরের ভেতর শুয়ে আছে। এখানে কিভাবে আসলো কিছুই বুঝতে পারছে না। ওর তো থাকার কথা রাস্তায়, এই ভাঙা বাড়িটায় কে নিয়ে আসলো? ঘরের দরজার দিকে তাকালে মেহরাব ঢোক গিলতে থাকলো। গতকাল রাতের সেই মেয়েটা দরজায় দাঁড়িয়ে মেহরাবের দিকে তাকিয়ে আছে। মেয়েটা বলল, কে তুই? আর রাতে ওইভাবে বেহুশ হয়ে গেছিলি কেন? কিছু দেখেছিস তুই? মেহরাব আমতা আমতা করে বলল, আমি মেহরব। আপনি ওই লোকটাকে মেরে ফেললেন? মেয়েটা রাগীভাবে এগিয়ে এসে মেহরাবের সামনে মুখটা দিয়ে, সত্যি করে বল, কে তুই? কি করছিস? আর যদি রাতের ঘটনা কাউকে বলিস তাহলে তোকে একেবারে খেয়ে ফেলবো। মেয়েরা ভয় পেয়ে ঢোক গিলতে লাগলো। মেয়েটা পানির গ্লাস এগিয়ে দিল। মেয়েরা পানি নিয়ে ঢকঢক করে সম্পূর্ণটা খেয়ে নিল। মেয়েটা বলল, আমি মেঘা, এই বস্তির রানী। আমার ইশারায় এই বস্তির সবাই চলে। এদিক দিয়ে ওই দিক হলে কপালে দুঃখ আছে। এখন তোর পরিচয় দে। আমি মেহরব, ভার্সিটিতে পড়ি, নতুন এসেছি। তাহলে রাস্তায় কি করছিলি? হলে সিট ফাঁকা নেই, তাই থাকার জায়গাও নেই, রাস্তায় থাকতে হচ্ছে। কেন? তোর কাছে টাকা পয়সা কিছু ছিল না? ছিল, আসার পথে বাস ডাকাতি হয়ে গেছে। জামা কাপড় যা ছিল তাই ছিনতাই করে নিচে। এই শহরে আমার চেনা পরিচিত কেউ নেই। ঠিক আছে, সমস্যা নেই। তুই চাইলে এই বস্তিতে থাকতেই পারিস, তবে গতকালকের রাতের কথা ভুলে যা। যদি মুখ খুলিস তবে তুই আর বেঁচে থাকতে পারবি না। না না, আমি কিছু দেখিনি, কিছু বলবো না। মনে থাকে যেন। মেঘা উঠে দাঁড়িয়ে যেতে লাগলো পিছে ফিরে। এই শহরে কেউ কারো আপন না, স্বার্থে চলে সব কিছু। টাকাই কথা বলে। তোর কাছে টাকা থাকলে হলে সিট পেতিস। বর্তমানে সব জায়গায় টাকা, টাকা আর টাকা। কথাটা বলে মেঘা বেরিয়ে গেল। ফারিয়া দৌড়াতে দৌড়াতে এসে সিমিকে বলল, মামুন তো সব ঝটলা পাকিয়ে ফেলছে। সিমি উঠে দাঁড়িয়ে, কি? তুই যে মেরেছিস সেই কথা পুলিশকে জানিয়ে দিছে। তুই যদি প্রজেক্ট তার নামে না করে দিলে তোকে জেলে পচিয়ে মারবে। মামুন আমার শহরে থেকে আর আমার সাথেই টেক্কা নেবে? এতটা বোকা পেয়েছিস আমাকে। কি করবি এখন? যা করার রাতেই হয়ে যাবে। ভার্সিটি যেতে হবে, কাজ আছে। সিমি, ফারিয়া, মারিয়া ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। মেহরাবের ঘরে একটা মেয়ে খাবার হাতে নিয়ে ভেতরে ঢোকে। এটা খেয়ে নে, আর যদি এখানে থাকতে চাস তাহলে কাজকাম করা লাগবে, ঘর ভাড়া দিতে হবে, আর নিজের খাবার নিজে খেতে হবে। আপা কিছু দিতে পারবে না, এখনের মতো এটা খেয়ে নে। কথাটা বলে মেয়েটা চলে গেল। মেহরাব খাবারটা পেয়ে খুশি হয়ে গেল, খেয়ে নিল সবটুকু। তারপর ভাবছে কিছু একটা করবে। ভার্সিটির গেট দিয়ে 2-4টে গাড়ি ঢুকে পড়ল। গাড়ি দেখে সবাই দৌড়ে গাড়ির কাছে চলে আসলো। হাসি খুশি মুখ সবার। তার ভেতর সিমি বাইক নিয়ে ভার্সিটিতে ঢুকলো। সবাই দৌড়ে সরে গেল। বাইকটা গাড়ির পাশে এসে রাখলো। গাড়ি থেকে একটা ছেলে আর একটা মেয়ে নামলো। সিমি মুখটা হাসিতে ভরে উঠল। সবাই দূর থেকে হাত নাড়িয়ে হাই জানাচ্ছে। বাকিরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে পড়ল। ছেলে মেয়ে দুজন আর কেউ না, এই ভার্সিটির সিনিয়র বড় ভাই আর সিনিয়র বোন। ভার্সিটিতে টপ লাভ গুরু হিসেবে পরিচিত জুনায়েদ আহমেদ আর সুমাইয়া খাতুন সুমি। সিমি বলল, ভাইয়া তোমরা হঠাৎ? চলে আসলাম, বাইরে থাকতে আর ভালো লাগছে না।
সার্টিফিকেটটা নিয়ে একেবারেই দুজনে ভো দিব। যাক, ভালোই হয়েছে তোমরা এসেছো। ভার্সিটিতে পোড়া পোড়া গন্ধ বেড়ে যাচ্ছে দিনে দিনে। মারিয়া বলল। সুমাইয়া আপুর কিন্তু কম দিন যায়নি। সবাই হেসে উঠল। সিমি গাড়ি নিয়ে সামনের দিকে চলে যেতেই সবাই এসে জুনায়েদ আর সুমিকে ঘিরে ধরল। সবার সাথে কুশল বিনিময় করে নিল, কিছু কিছু অভিযোগও শুনল। সুমি বলল, একটু পরে পুকুর ঘাটে চলে এসো সবাই, ওখানেই কথা হবে বাকিটা। জুনায়েদ আর সুমি সামনের দিকে হাত ধরে দুজনে হেঁটে যাচ্ছে। 1 বছর পর ভার্সিটিতে পা রাখলো। অনেকটা বদলে গেছে। মেয়েরা বুটে বাইরে আসলো। বেশ অবাক হয়ে গেল। মেঘা একটা লোককে শাসিয়ে যাচ্ছে। লোকটা বারবার ভুল স্বীকার করলেও মেঘা থামার নাম নেই। মেহরাব এগিয়ে গেল, মেঘার পাশে যেয়ে দাঁড়ালো। মেঘা মেহরাবের দিকে তাকিয়ে, কিছু চাই? মেহরাব ছেঁড়া অংশ দেখিয়ে, সুই সুতো হবে, সেলাই করে নিতাম। এই আদুরি, ওর জামাটা নিয়ে সেলাই করে দে। জি আপা। আদুরি এসে, দেন আপনার জামা খুলে। আমি ঘরে যেয়ে খুলে দিই। ঘরে কেন, এখানেই খোলেন। না আপু, ঘরে যেয়ে খুলে দিচ্ছি। আরে লজ্জা পান কেন? এটা বস্তি, এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। দেন তো। মেঘা হেসে দিয়ে, আরে লজ্জা পাচ্ছে, তুই এত জোর করছিস কেন? এই যা, ঘরে গিয়ে খুলে দে। মেহরাব চলে গেল। যে জামাটা খুলে দরজার আড়াল থেকে জামাটা আদুরির কাছে দিল। আদুরি নিয়ে চলে গেল। জুনায়েদ আর সুমি প্রিন্সিপাল স্যারের রুমে গেল। স্যারের সাথে কথা বলে বের হয়ে গেল। পুকুর পাড়ে জুনায়েদ আর সুমি গিয়ে অবাক হয়ে গেল। ছেলে মেয়ে উভয় সিগারেট টানছে। জুনায়েদ একটু কেসে উঠল। সবাই জুনায়েদের দিকে তাকিয়ে পড়ল। একটা ছেলে বলল, কে রে তুই? এইখানে কি চাস? কার অনুমতিতে আসছিস? জুনায়েদ অবাক হয়ে তাকিয়ে রইল। পাশ দিয়ে আরেকজন বলল, দেখ, সাথে একটা মাল নিয়ে আসছে, মনে হয় পুকুর পাড়ে এনে হাতের কাজ করত। জুনায়েদ এই কথাটা শুনে রেগে আগুন হয়ে গেল। আরেকটা ছেলে বলল, হাতের কাজটা শেষ হলে আমাদের কাছে দিস, আমরাও বাকি কাজটা চালাবো। জুনায়েদ যে ছেলেটার কলার চেপে ধরে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটার দিকে। একটা মেয়ে বলল, এই দেখ ওর কত বড় সাহস, ওর কলার চেপে ধরে। ধর ওকে, এমন শিক্ষা দে আর বুঝিয়ে দে আমরা কে। সবাই জুনায়েদের দিকে তেড়ে গেল। জুনায়েদ এক ঘুষি মেরে ছেলেটাকে মাটিতে ফেলে দিল। ছেলেটার মুখ পেটে রক্ত বের হচ্ছে। পিছন থেকে ছেলেগুলোর উপরে হকির বাড়ি পড়তে লাগলো। সবগুলো পিটিয়ে মাটিতে শুয়ে ফেললো। সব ব্যথায় কাতরাচ্ছে। সুমি এগিয়ে গেল একটা মেয়ের দিকে, যে, তুমি আপু এখন চিনে নাও আমরা কে, তোমাদের চেনার কোনো দরকার নেই। মেয়েটা ভয়তে বসে পড়ে। আমার ভুল হয়ে গেছে আপু, মাফ করে দিন। জুনায়েদ দ্বিতীয় ছেলেটার বুকের উপর পা দিয়ে, কি বলছিস? পুকুর পাড়ে তোর এত বড় সাহস? মেয়ে দেখলে বাজে টোন ইউজ করার, তোকে সেই টোন ইউজ করাবো। আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দেন, আর ভুল হবে না। তুই কার কথায় চলিস? কার পাওয়ারে চলিস? পাশ থেকে একটা ছেলে বলল, ভাই, সে যদি জানে আমাদের মারা হচ্ছে, কাউকে বাঁচতে দেবে না। জুনায়েদ ছেলেটার মুখে ঘুষি মেরে, তোর রাফি ভাইকে বলিস জুনায়েদ এসেছে ভার্সিটিতে, আমাদের মেরেছে, পারলে আমার কিছু করে যেন দেখায়, আর তোদের এই অধপতনগুলো শেষ করে দেবো, এইখানে যেন তোদের না দেখি। জুনায়েদ সুমিকে নিয়ে চলে গেল। রাত 1টা। মামুনের গাড়ি হঠাৎ করেই মাঝ রাস্তায় থেমে গেল। রাস্তার মাঝখানে চেয়ারে বসে আছে মাথায় হুডি দেওয়া একজন। পিছন দিক থেকে বাইক আর গাড়ির আলো এসে পড়েছে। মামুনের লোকজন নেমে বন্দুক হাতে সামনের দিকে এগোচ্ছে। মামুন গাড়ি থেকে নেমে এগিয়ে লোকটাকে দেখে পুরো থ হয়ে গেল। মেহরাব শুয়ে শুয়ে চিন্তা করছে, এখানে টিকে থাকতে গেলে কিছু একটা করতে হবে। বাস্তব জীবনটা খুবই কঠিন। মেহরাব ভাবছিল, তখনই মেঘা ঘরে ঢোকে। সারাদিন শুয়ে বসে থাকলে কেউ দেখবে না বাঁচলি না মরলি? না শুয়ে থেকে বাইরে গিয়ে তো কিছু একটা করার চেষ্টা করতে পারিস। মেয়েরা ভাবনা থেকে মেঘার হাতে খাবার দেখে স্বস্তি পেল। পেটে অনেক ক্ষুধা। মেহরাবের তাকানো দেখে মেঘা বুঝতে পারল, তাই আর কিছু না বলে খাবার রেখে দিয়ে, রোজ রোজ তো আর তোকে খাওয়াতে পারবো না, তুই খেয়ে রেস্ট নিয়ে সন্ধ্যার পর আমার সাথে এসে দেখা করিস, কিছু একটা ব্যবস্থা করে দেব। মেহরাব অসহায়ের মতো চেয়ে আছে মেঘার দিকে। মেঘা বলল, একদম এভাবে তাকিয়ে থাকবি না। মেঘা বাইরে বের হয়ে চোখটা বন্ধ করে। জানি না কবে খুঁজে পাবো, সেদিন আমার মনের আগুন নিভে যাবে, ছেড়ে দেবো এই বস্তি, শুধুমাত্র একটিবার দেখা পাই। মেঘার চোখ বেয়ে পানি বের হয়ে গেল।
চোখের পানি মুছে চলে গেল। সিমির বাসার সামনে পুলিশের গাড়ি এসে থামলো। ফারিয়া সিমিকে যেয়ে বলল, পুলিশ এসেছে। আসতে দে, এমনি এমনি তো আর আসেনি। একজন ভেতরে ঢুকে সিমির কানে কানে বলল, ম্যাডাম, মাহমুদ আপনার নামে কেস করেছে। আপনি ওনাদের নিজ হাতে মেরেছেন, তাই পুলিশ এসেছে। সিমি মুচকি হেসে, ঠিক আছে, তুমি যাও। লোকটা চলে গেল। সিমির ফোন বাজছে। সিমি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মামুন বলল, এখনো সময় আছে, প্রজেক্টটার অর্ধেক আমাকে দে, আমার নামে করে দে, না তুই সব হারাবি। কে কিভাবে হারায় সব বলবে। তোকে আমি জেলে পচিয়ে এমনভাবে মারবো যে সবাই দেখলে ভয়ে পালাবে। পুলিশ এসে ড্রয়িং রুমের ভেতরে ঢুকে পড়ল। সিমি ফোনটা কেটে দিয়ে, আরে অফিসার স্যার যে, আসুন। কোনো খোঁজ খবর কি রাখো? হ্যাঁ, রেখেছি। তোমার নামে কেস ফাইল হয়েছে, আমার সাথে থানায় যেতে হবে। সিমি উঠে দাঁড়িয়ে, কি কেস ফাইল আর সাক্ষীকে? প্রমাণ কাল কেটে গেলে দিবে, আমার সাথে তোমাকে যেতে হবে। মারিয়া বলল, ও কোথাও যাবে না, এখানেই থাকবে। সিমি মারিয়াকে আর কিছু না বলতে দিয়ে, সকলের ভিতর ফিরে এসেছে, চিন্তা করিস না। ওকে? কিন্তু কেন? অফিসার চলুন। আর মারিয়া ফারিয়া, কাউকে কল দিয়ে কিছু বলার দরকার নেই, মনে থাকে যেন। সবাই মাথা নাড়ালো। সিমি অফিসারের সাথে চলে গেল। রাত 8টা। মেহরাব মেঘার দরজার নক করলো। মেঘা বলল, ভেতরে আয়। মেহরাব ভেতরে ঢুকে হা হয়ে গেল। বস্তির ভেতরে এত সুন্দর করে কারো রুম আছে ভাবার বাইরে। মেহরাব চারপাশ দেখছে, হা হয়ে আছে। মেঘা বলল, বস। এত কি দেখছিস? মেহরাব দাঁত কেলিয়ে, না মানে এত সুন্দর বাড়ি আগে কখনো দেখিনি, তাই দেখছি। পরে দেখিস, বস। মেহরাব বসলো। মেঘা বলল, তুই তো ভার্সিটি করবি, হ্যাঁ। রিক্সা চালাতে পারিস? হ্যাঁ পারি। কাল থেকে ভার্সিটি শেষ করে রিক্সা নিয়ে নামবি, আয় করবি আর খাবি, আর কিছু জামা কাপড়, ঘর ভাড়া, খাওয়া বাকি টাকা দিয়ে করবি। আমাকে রিক্সা দিবে কে? আমি নিয়ে দেব, মনে থাকবে তো? হ্যাঁ। যা, কাল সময় মতো চলে আসিস। আচ্ছা। যা এখন। মেহরাব বেরিয়ে গেল। পুলিশের গাড়ি থানায় এসে থামলো। সিমি থানার ভেতরে বসে রইল। মারিয়া ফারিয়া বেশি চিন্তার ভেতর পড়ে গেল। রাত 1টা। মামুনের গাড়ি হঠাৎ করেই মাঝ রাস্তায় থেমে গেল। রাস্তার মাঝখানে চেয়ারে বসে আছে মাথায় হুডি দেওয়া একজন। পিছন দিক থেকে বাইক আর গাড়ির আলো এসে পড়েছে। মামুনের লোকজন নেমে বন্দুক হাতে সামনের দিকে এগোচ্ছে। মামুন গাড়ি থেকে নেমে এগিয়ে লোকটাকে দেখে পুরো থ হয়ে গেল। মামুন বলল, জোনায়েদ তুই? জুনায়েদ উঠে দাঁড়িয়ে একটা শয়তানি হাসি দিয়ে, মনে রেখেছিস দেখি, ভুলে যাসনি? কি চাস তোর? আমার পথ আটকাইছিস কেন? তোকে চাই, তোকে মারার জন্য এসেছি। মামুনের লোকজন জুনায়েদের উপর বন্দুক ঠেকিয়ে ধরল। মামুন বলল, তুই অনেকদিন যাবৎ গা ঢাকা দিয়ে বেঁচেছিলি, আজ আমার হাতে মরবি। নিজের মৃত্যু নিজেই ডেকে নিয়ে আসলি। জুনায়েদ হাসে। মামুন তার লোকদের বলল, এমনভাবে গুলি কর সবাই, যাতে ওর দেহর অংশ খুঁজে না পাই। একজন বলল, ওকে বস, আপনি গাড়িতে যে বসেন, আমরা এটাকে টপকে দিচ্ছি। মামুন হেঁটে গাড়ির দিকে যেতে লাগলো। গাড়ির দরজা খুলতেই থমকে দাঁড়িয়ে গেল। চারপাশ দিয়ে আলো জ্বলে উঠল। মামুনের সব লোক মাটিতে লুটিয়ে পড়েছে, রক্ত ছিটে জুনায়েদের সারা শরীরে। জুনায়েদ হাসতে হাসতে এগিয়ে গেল। মামুন গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি চালাতে বলল। জুনায়েদ হাতের বন্দুক দিয়ে গুলি ছুড়ল। কাঁচ ভেদ করে ড্রাইভারের কপালে যেয়ে লাগলো। ড্রাইভার পড়ে গেল। মামুনের সারা শরীর ভয়তে কাঁপতে লাগলো। মামুন গাড়ি থেকে নেমে জুনায়েদের পায়ে ধরে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মারিস না। আমি আর কখনো তোদের মাঝখানে আসবো না। আমি এই শহর ছেড়ে চলে যাব। জুনায়েদ হেসে দিয়ে, তোকে এটা সিমি বুঝিয়েছিল আমাদের সাথে লাগতে আসিস না, কিন্তু তুই তো সিমির সাথে টক্কর নিতে চাইলি। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দে। আর করবো না ভুল প্লিজ। আমি তোদের ছায়ার তলেও থাকবো না, অনেক দূরে চলে যাব। অনেক দূরে যেয়ে প্ল্যান করবি আমাদের কীভাবে মারা যায়। আমি কখনো তোদের নাম নিব না। যারা গার্ডারি করে তাদের সাথে এই জুনায়েদ আপোষ করে না। জুনায়েদ মামুনকে দাঁড় করিয়ে হাতে বন্দুক দিয়ে, যা, তোকে ছেড়ে দিলাম। আমাদের আশেপাশে যদি তোকে দেখি, আর সেদিন আর তুই বাঁচতে পারবি না। জুনায়েদ পিছন ঘুরে হাঁটা দিতে লাগলো।
ঠিক তখনই মামুন বন্দুকটা উঠিয়ে ট্রিগারটা চাপ দিয়েই তুই নিজে আগে বেঁচে নে। বন্দুক থেকে কোনো গুলি বের হলো না। মামুন হাও হয়ে গেল। মামুন মাটিতে লুটিয়ে পড়ল। জুনায়েদ মুচকি এসে দিল। বাইক নিয়ে একজন জুনায়েদের পাশে দাঁড়ালো। অবশ্য সেই গুলিটা করছে মামুনকে। জুনায়েদ বাইকে উঠলো, বাইক চলতে থাকলো। সিমি থানায় বসে থেকে উঠে দাঁড়িয়ে গেম ওভার। থানার বাইরে গাড়ি এসে দাঁড়ালো 5টা। সিমি অফিসারকে বলল, স্যার আমি এখন যাই, আপনার সাক্ষীকে হাজির করা হলে বলবেন, চলে আসব। আমাকে অযথা নিয়ে আসলেন। অফিসার মামুনের ফোনে ফোন দিচ্ছে কিন্তু ফোন সুইচ অফ। অফিসার সিমির দিকে তাকিয়ে আছে। সিমি কিছু না বলে বেরিয়ে গেল। সিমি যে সুমিকে জড়িয়ে ধরে জুনায়েদের দিকে চেয়ে, ধন্যবাদ ভাইয়া। তুই আমাকে ছোট করলি, হ্যাঁ? কই না তো। চল বাসায় যাওয়া যাক, কাল ভার্সিটিতে দেখা করিস। ঠিক আছে ভাইয়া। সুমি আপু তাহলে ভাইয়াকে আগলে রেখো। তা কি আর বলতে। সিমি গাড়িতে উঠে পড়ল। জুনায়েদ বাইকে উঠে পড়ল। গাড়ির দু রাস্তায় চলে গেল। সিমি নিজের গাড়িতে উঠে পড়ল। জুনায়েদ বাইকে উঠে পড়ল। গাড়ি দু রাস্তায় চলে গেল। সিমি গাড়ি এসে বাসার ভেতরে ঢুকলো। মারিয়া ফারিয়া সিমিকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। তোকে মারেনি তো? আমাকে মারবে কে? ঠিক আছিস তো? হ্যাঁ। ওই মামুনকে তো টপকে দিয়েই তো বাসায় ফিরলাম। মারিয়া ও ফারিয়া হা হয়ে গেল। পরের দিন মেয়েরা ভার্সিটির গেট দিয়ে সামনের কিছুটা যেতেই অবাক হয়ে গেল। সিমি সব কিছু ফারিয়া মারিয়াকে বলল। কথাগুলো শুনে মারিয়া বলল, জুনাদ ভাইয়া এত কিছু করলো, আমাকে একটু বললে পারতি। আমি কিছু বলতে পারবো না, জুনায়েদ মানা করেছিল, তার সাথে পুরনো হিসেব ছিল। যাক, তুই ভালোই ভালোই এসেছিস, এতেই অনেক খুশি। কিছুদিন সেফে থাক। তোরা কি ভয় পাচ্ছিস? ভয় না, তোকে যেভাবে টার্গেট করেছে তাতে একটু চিন্তিত। সিমি চৌধুরীকে টার্গেট করা সহজ, কিন্তু টার্গেট স্বীকার করতে আসলে নিজেকেই শিকার হয়ে যেতে হবে। সিমি নিজের রুমের দিকে চলে গেল। পরের দিন কাব্য ভার্সিটির গেট দিয়ে ঢুকে কিছু দূর যেতেই সবাই হাসাহাসি করছে কাব্যকে দেখে। কেউ কেউ বলছে, এই ডাস্টবিন কোথা থেকে উঠে আসলো এই ভার্সিটিতে? দেখতে একেবারে খ্যাত নোংরা লাগছে। এসব ছোট লোকদের ঢুকতে কে দেয় বুঝি না। কথাগুলো কাব্যের কানে ভেসে আসছে। সবাই নানান ধরনের কথা বলতে লাগলো। কিছু দূর যেতেই পিছন থেকে স্বাদ এসে কাব্যের কলার ধরে, কে রে তুই? এই পোশাকে ভার্সিটিতে তোকে ঢুকতে দিছে কে? কাব্য পিছন ঘুরে স্বাদের দিকে তাকিয়ে অবাক হয়ে চেয়ে রইল। স্বাদ কাব্যের গালে চড় মেরে, একটা কথা কানে যায় না, উত্তর দিস না কেন? কাব্য ঘাবড়ে যেয়ে গালে হাত দিয়ে, বাবা ভাইয়া আমি নতুন ভর্তি হয়েছি। স্বাদ তাচ্ছিল্যের হাসি দিয়ে, তোকে কে ভর্তি নিল? গ্রাম্য খ্যাত, কি পোশাক পরে এসেছিস তুই? ভাইয়া গরিব মানুষ, একটা প্যান্ট আর একটা শার্ট ছাড়া কিছুই নেই। থাকিস কোথায়? বস্তিতে একটা ঘরে। স্বাদ নাক ছিটকে, কি দুর্গন্ধ, বের হ ভার্সিটি থেকে। ভাইয়া ক্লাস করব। মুখে মুখে কথা বলিস, বের হ তুই। না ভাইয়া আমি ক্লাসে যাব। কথাটা বলে কাব্য চলে যেতে লাগলো। স্বাদ কাব্যের সামনে যেয়ে কাব্যকে মারা শুরু করলো আর ডাকতে লাগলো আর বলল, তুই আমাকে চিনিস? আমার কথা না শুনে তুই ওইদিকে হাঁটা দিলি কেন? ভাইয়া ভুল হয়ে গেছে, মাফ করে দিন, আমাকে মারবেন না। তোকে মারলে কি করবি? আমি কিছু করব না ভাইয়া, আমাকে মারেন না প্লিজ। তোকে এমন মার মারবো যাতে তুই আর কখনো ভুল না করিস। কাব্যকে মারতে থাকলো। সাথে আরো কয়েকজন যোগ হলো। সবাই দেখে মজা নিচ্ছে। গেট পর্যন্ত আসতেই সিমির গাড়ির সামনে পড়ে যায় কাব্য। ফারিয়া এসে কাব্যের কলার ধরে দাঁড় করিয়ে, ছোট লোকের বাচ্চা, মরার আর জায়গা পাস না, সিমির গাড়ির সামনেই আসতে হলো। মারিয়া ঠাস করে চর বসিয়ে, চোখে দেখিস না? সিমি গাড়ি থেকে নেমে, এই মারিস না, মনে হয় ভিক্ষা করতে এসেছে। ফারিয়া বলল, ভিক্ষা করতে আসতে, এটা এদের নতুন ব্যবসা, দুইটা জায়গা মতো দিলে সব সুর করে বেরিয়ে আসবে। সিমি বলল, পাশে নিয়ে চল তবে। আর সাদ, একে মেরে বের করে দিয়ে ভালো করেছিস। কাব্য ভয়েতে কাছুমুছু হয়ে, আমি ভিক্ষুক না, এই ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি। কাব্যের কথা শুনে সবাই হেসে দিল। সিমি কাব্যের সামনে এসে, তুমি ভিক্ষুক না? তাহলে তোমার পোশাকের এমন অবস্থা কেন? ছেঁড়া জামা সেলাই করা, জুতো তো টয়লেটে ব্যবহার হয়,
তোর পায়ে কেন? মিথ্যে বলছিস? সত্যি বলছি, আমি এই ভার্সিটির। ঠিক আছে, যদি মিথ্যে হয় তাহলে তোকে এমন মারব নিজের নামটাও ভুলে যাবি। নাম বল। কাব্য। সিমি ফোন নিয়ে অফিসে কল করে জিজ্ঞেস করলো কাব্যের দিকে তাকিয়ে। থাকিস কোথায়? সামনের বস্তিতে। তোরা নিজেরা খেতে পাস না আর ভার্সিটিতে ভর্তি হোস? কে বলে ভর্তি হতে? ভার্সিটিতে এমন পোশাকে কেউ আছে? সাত পাশ থেকে বলল, আরে আমার পুরনো কিছু জামা প্যান্ট আছে, ওইগুলোকে দিতে বল। হ্যাঁ দিয়ে দিস, একে দিয়ে আমার কাজ করানো যাবে না। কাব্যের হাত বেয়ে রক্ত পড়ছে। আফসানা পাশ থেকে, ওর হাত দিয়ে তো রক্ত বের হচ্ছে। ফারিয়া বলল, তোর দরদ লাগলে তুই যা সেবা করে দে। তোরা অসহায়দের সাথে এমন করিস কেন? তুই একটু বেশি আফসানা। আফসানা কাব্যের হাত ধরে পাশে নিয়ে গেল। ব্যাগ থেকে একটা বাক্স বের করে সেখান থেকে মরিচের গুঁড়া নিয়ে কাব্যের হাতে লাগিয়ে দিল। কাব্য চিৎকার দিয়ে উঠল। সবাই হেসে উঠল। সিমি বলল, আফসানা, তুইও কিন্তু কম না, ভালো করে সেবা কর। আফসানা নাক ছিটকে, আমাদের তো ওকে দেখেই বমি লাগছে। ওকে এর থেকে ভালো সেবা হবে না। তো সেবা করা হলে ওকে ভিতরে নিয়ে আয়, ওকে দিয়ে কাজ করানো যাবে। ঠিক আছে। কাব্য জ্বালা যন্ত্রণায় ছটফট করছে। ভাবছিল মেয়েটা ভালো, কিন্তু এ তো আরও বেশি খারাপ। কাব্যের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আফসানা কাব্যকে বলল, শোন, কথা যদি শুনিস তাহলে তোকে এর থেকে উন্নত মানের সেবা দিব, মনে থাকে যেন। কাব্য মাথা নাড়ায়। ভার্সিটির গেট দিয়ে হুড়মুড় করে কয়েকটা গাড়ি ভেতরে ঢুকে পড়ল। সবাই দৌড়ে যে যার মতো করে পালিয়ে গেল। রাফি এসেছে ভার্সিটি। রাফির সামনে যে পড়বে সে আর ভালো থাকবে না। রাফির মেন টার্গেট মেয়ে। রাফি গাড়ি থেকে নেমে পড়ল, সাথে রাফির লোকজন, সবার হাতে হকি। রাফি সামনের দিকে এগিয়ে গেল। রাফির সামনে সিমি এসে দাঁড়িয়ে পড়ল। রাফি বলল, কি গো হট সুন্দরী, জুনাইদ এসে আমার লোকদের মারলো আর তুমি তা চেয়ে দেখলে? রাফি, ঠিকভাবে কথা বল, লিমিট ক্রস করবি না। জুনাইদ কোথায়? ডাকো ওকে। ওর সাথে অনেক হিসেব কিতাব আছে। তোদের যা হিসাব কিতাব গেটের বাইরে গিয়ে করবি। করলে ভেতরে করব, তাই ওকে ডাকো। আমি খুঁজে নিলে আরো বেশি খারাপ হবে। মাথা গরম করিস না রাফি আমার। কি করবি তুই? শুন সিমি, তুই আমাকে ভালো করে জানিস। তুই কিন্তু ভুল করছিস। ভুল কি? ঠিকটা তোকে একটু পরে বুঝাবো। বেশি উপরে উঠিস না। এমন সময় কাব্য চা এনে, ম্যাডাম আপনার চা। সিমি কাব্যের গালে চর বসিয়ে দিল। হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল। রাফি কাব্যের দিকে তাকিয়ে সিমির দিকে চেয়ে, তোকে আমি পরেই দেখে নিব। রাফি লোকজন নিয়ে গাড়িতে উঠে চলে যায়। কাব্য গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সিমি কাব্যের দিকে তাকিয়ে রাগী গলায়, দাঁড়িয়ে কি দেখছিস? যা চা নিয়ে আয়। কাব্য সিমির ধমক শুনে লাফিয়ে ওঠে। কাব্য চলে গেল। মারিয়া এসে, রাফিকে টপকে দিব। না। কেন? ও তো তোকে শাসিয়ে গেল, তুই কিছু বলবি না? ওর ডানাটা আর একটু বড় হোক, তারপর না হয় ছিঁড়ে দেব। জুনায়েদ আর সুমি দুজনে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। আজ আর ভার্সিটিতে যাবে না। দুজনে নদীর পাড়ে বসে আছে। পিছন থেকে একজন বলল, যদি বাঁচিতে না পারি হবে কি প্রেম প্রীত দিয়ে, কার সাথে লেগেছো তুমি, তৈরি হয়ে নাও মৃত্যুর জন্য। জুনায়েদ আর সুমি চমকে উঠল। ভাই আপনি নদীর পাড়ে? তোদের দুজনকে টপকাতে আসলাম। জুনায়েদ আর সুমি একে অপরের দিকে চেয়ে হা হয়ে গেল। সুমি বলল, ভাই মনে হয় মজা করেছে। তারেক একটু রাগান্বিত হয়ে বলল, আমাকে দেখে কি তো জোকার মনে হয়? তোদের দুজনকে টপকাতে সুপারি পেয়েছি, আর তোদের মতো পিঁপড়াকে মারতে এত বড় সুপারি পাবো ভাবতেও পারিনি। জুনায়েদ ঘাবড়ে যেয়ে বলল, ভাই কি সব বলছেন? কে সুপারি দিয়েছে? তোকে বলতে যাব কেন? এই ধর ওদের। তারেক জুনায়েদ আর সুমির দিকে পিস্তল তাক করে ধরে। পালানোর চেষ্টা করবি তো গুলি চালিয়ে দেব। জুনায়েদ আর সুমি একে অপরের দিকে চেয়ে নদীতে লাফ দেয়। তারেক পিস্তল থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। সবাই দৌড়ে নদীর পাড়ে এসে তারেকের কথায় পানিতে গুলি ছোড়ে। সিমির ফোনে একটা মেসেজ আসে। সিমি মেসেজটা দেখা মাত্রই সবাইকে ডাক দেয়। গাড়ি নিয়ে হুড়মুড় করে বেরিয়ে গেল লোকজন নিয়ে। মেহরাব সবার চলে যাওয়া দেখতে লাগলো। মনে মনে ভাবলো, যাক বাঁচা গেল, না হলে কাজ করিয়ে মারতো। দেখি ক্লাসের দিকে যাই।
মেহরাব ক্লাসের দিকে যেতে যাবে তখনই কাঁধে কারো হাতের স্পর্শ পেল। চমকে উঠল মেহরাব, পিছনের ডাকাতে অবাক হয়ে গেল। দেখতে মাশাল্লাহ খুব সুন্দর। মেহরাব বলল, কে আপনি? আমাকে চিনতে পারছিস না? না তো। আমি মেধা, তোর বান্ধবী। মেহরাব গালে হাত দিয়ে ভাবছে, মেধা আমার বান্ধবী? এমন নামে তো কোনো কালে আমার বান্ধবী ছিল না। তাহলে এই মেয়েকে আমাকে চিনল কি করে? যাই হোক, আমার হয়তো মনে নেই। মেধা বলল, কি ভাবছিস এত? চিনতে পারিসনি? মেহরাব মাথা চুলকাতে চুলকাতে, না মানে। বুঝেছি, ভুলে গেছিস। আচ্ছা, সমস্যা নেই। তা তোর এই পোশাক কেন? সব কিছু চিন্তাই হয়ে গেছে, তাই এই পোশাকেই আসতে হয়েছে। এই শহরের মানুষ, কিছু মানুষ বড্ড খারাপ। তুই কিন্তু সবার থেকে দূরে থাকবি। আর শোন, কি? সিমির গ্যাং থেকে দূরে থাকবি, তা না হলে তোকে মুরগি বানিয়ে টর্চার করবে। দোস্ত, একটা হেল্প করবি? কি? তোর কাছে 500 টাকা হবে? আমি না টাকা আনতে ভুলে গেছি, তোকে কাল দিয়ে দিব টাকাটা এনে। মেহরাব অবাক হয়ে তাকিয়ে পড়ল মেধার দিকে। এদিকে তার কয়েকজনকে নদীতে নামিয়ে দিল ওদের দুজনকে ধরার জন্য। ওদের দুজনকেই দরকার, মিস হলেই সমস্যা। এর ভেতর নদীর পাড়ে পুলিশের গাড়ি চলে আসলো কয়েকটা। তারেকের খেয়াল নদীর দিকে থাকায় পিছনে খেয়াল নেই। পুলিশ অফিসার তারেকের মাথায় পিস্তল ঠেকিয়ে, অনেক খেলছিস মানুষদের নিয়ে, এখন আমি খেলবো তোকে নিয়ে। পিস্তল হাত থেকে ফেলে দে, না হলে এখানেই তোকে। তারেক হাত থেকে পিস্তল ফেলে দিয়ে পিছনে তাকাতেই হা হয়ে গেল। পুলিশ অফিসার বলল, কি ভেবেছিস তুই পালিয়ে পার পেয়ে যাবি? তোকে পেয়েছি, এখন এমন হাল করব নিজেকে দেখে নিজেই চিনবি না। কনস্টেবল সবার থেকে বন্দুক নিয়ে যে যার পজিশন নিল বন্দুক ত্যাগ করে। এদিক দিয়ে সেদিকে গুলি করলেই চালাবে, সেই ভয়তে তারেকের সব লোক চুপ হয়ে আছে। তারেক আমতামতা করে, আকবর, তুই এখানেও চলে আসলি? তোকে ধরার জন্য আমি সব জায়গায় যেতে পারি, কিন্তু তোকে পেয়ে গেলাম। আমাকে তুই বেশিক্ষণ আটকে রাখতে পারবি না। তোর যে কী হাল করব তুই নিজেও জানবি না। যদি ভালো চাস তাহলে চলে যা, আমার কাজ আমাকে করতে দে। এই সব কটাকে গাড়িতে তোল, আগে ওদের আপ্যায়ন করি, তারপর না হয় দেখা যাবে। আকবরের কথায় সবাইকে প্রিয়জন ভ্যানে তুলল, নদীতে থাকা সবগুলোকে উঠিয়ে নিল, তারপর তালাবদ্ধ করে দিল। আকবর ওদের নিয়ে চলে গেল। পাশের জেটিতে জুনায়েদ আর সুমাইয়া ভিজা অবস্থায় বসে আছে। সিমির গাড়ি এসে থামলো। গাড়ি থেকে সিমি নেমে জেটির উপর যেয়ে, কই তোরা? জুনায়েদ পিছনে তাকিয়ে, ওই পাশেই আছে। একজন সিমির কানে কানে পড়ল, ওদের সবাইকে পুলিশে নিয়ে গেছে। জুনায়েদ আর সুমি উঠে দাঁড়িয়ে পড়ল। সুমি বলল, আমাদের দেখি শত্রু বের হয়ে গেছে, মারার জন্য সুপারিও দিচ্ছে। নদীতে লাফ না দিলে হয়তো আমরা এতক্ষণে নদীর পানিতে ভেসে যেতাম। জুনায়েদ বলল, চল এবার ওদেরকে দেখে নেব। সিমি বলল, পুলিশ এসে ধরে নিয়ে গেছে ওদের। ওদেরকে বের করার ব্যবস্থা কর। তারেকের সাথে অনেক হিসেব আছে, আমাকে জানতে হবে কে সুপারি দিচ্ছে। ঠান্ডা হ, আমি ব্যবস্থা করছি। সিমি ফোন বের করে কল করলো। ফোনটা রিসিভ হতেই সিমি সব কিছু বলল। ওপাশ থেকে ওকে শব্দটা ভেসে আসলো, তারপর ফোনটা কেটে দিল। মেহরাব মেধার দিকে চেয়ে আছে অবাক হয়ে। মেধা বলল, কই রে, দে, আমার একজনকে দিতে হবে। মেহরাব দাঁত কেলিয়ে, আমার কাছে তো এত টাকা নেই। কত আছে? যা আছে তাই দে, কাল দিয়ে দিব। আমার কাছে তো কোনো টাকাই নেই। মেধা মেহরাবের গালে চর মেরে, ফইননি, তোর কাছে কোনো দিন টাকা ছিল? তুই এটা আগে বলতে পারিসনি? এত ভনিতা না করে আমার সময় নষ্ট করলি। রাস্তায় যেয়ে ভিক্ষা কর যা। আমায় তোর পোশাক দেখেই বোঝা উচিত ছিল। মেধা চলে গেল। মেহরাব গালে হাত দিয়ে হা হয়ে চেয়ে আছে। একটা ছেলে এসে, তুমি কি ওকে টাকা দিছো? না। ভালো করছো। একটা ফালতু মানুষের থেকে টাকা হাতিয়ে নেয়, প্রথমে বন্ধুর পরিচয় দিয়ে তারপর টাকা নেবে। কত বড় খারাপ এরা। ওদের সামনে খারাপ শব্দটা ভুলেও আনবে না, ওরা এক গ্রুপ, খুবই ডেঞ্জারাস। ছেলেটা চলে গেল। মেহরাব ক্লাসের দিকে চলে গেল। ক্লাস খুঁজে ক্লাসরুমের দরজার কাছে দাঁড়িয়ে, স্যার আসবো? মেহরাবের গলা শুনে সবাই দরজার দিকে তাকালো। স্যার মেহরাবের দিকে তাকিয়ে, কে তুমি? আর তোমাকে এখানে আসতে দিচ্ছে কে? জানো না কোনো ভিক্ষুক ঢোকা নিষেধ? যাও এখান থেকে, কেউ ভিক্ষা দিবে না। মেহরাবের মুখটা কালো হয়ে গেল। ক্লাসের সবাই হেসে উঠল। স্যার বলল,
দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। স্যার, আমি কোনো ভিক্ষুক না, আমি নতুন ভর্তি হয়েছি। কিছুটা রাগান্বিত হয়ে, ভর্তি হয়েছো তাহলে এই পোশাকে কেন? আমার এই পোশাকটা ছাড়া আর কোনো পোশাক নেই। কই থেকে যে উঠে আসে এরা? বাজে কয়টা? আমার অর্ধেক ক্লাস শেষ, এখন ক্লাসে ঢোকা যাবে না, বাইরে থাকো। মেয়েরা আর কিছু বলে না। স্যার তার লেকচার দিয়ে যাচ্ছে, মেয়েরা বাইরে দাঁড়িয়ে আছে। আকবর সবাইকে জেলে ভরে দিল। তারেক বলল, ভুল করলি তুই, তোকে এবার আর বাঁচতে দিব না। আকবর চোখের ইশারা দিল একজনকে, সে চলে গেল। আকবর বলল, এই ওদের জন্য বিরিয়ানি নিয়ে আয়, কতদিন পর আমার সাথে দেখা, ভালো জিনিস যদি না খাওয়াই। কয়েকজন ডান্ডা হাতে নিয়ে আসলো। আকবর একটা নিল, জেলের ভেতর ঢুকে বেদম পেটাতে থাকলো সবাইকে, সাথে তারেককেও। আকবর তারেককে মারছে আর বলছে, বিরিয়ানির স্বাদ নিয়ে বাইরে যা, তারপর হয় তুই মরবি, না হয় আমি। সারা থানা মারের শব্দে পরিণতি হয়ে গেল। জেলে থাকা অন্যরা মারের শব্দ শুনে আর দেখে ভয়তে জড়সড় হয়ে বসে আছে অনেকে। রাত 8টা। রিক্সা নিয়ে মেহরাব লেকের পাড়ে আসলো একজনকে নিয়ে। মেহরাব পুরো হয়ে গেল। কিছুক্ষণ পর স্যার মেহরাবকে ডেকে ভেতরে নিয়ে তার পাশে দাঁড় করিয়ে মেহরাবের কাঁধে হাত দিয়ে, এই ছেলেটাকে দেখো, সেলাই করা জামা পরে ভার্সিটিতে আসছে, তাকে সবাই দেখে মনে করবে ভিক্ষা করতে আসছে। আসলে দোষটা ওর না, দোষটা আমাদের চোখের আর মনের। ওর নেই, অথচ ছেঁড়াটা পরে হলে ও এসেছে। আমরা তাকে তাচ্ছিল্য চোখে দেখি। ও ভার্সিটিতে ভাব দেওয়ার জন্য আসেনি, পড়তে এসেছে। ওর স্বপ্ন বাস্তবায়ন করতে এসেছে। আর তোমরা দামি পোশাক পরে আসছো, কিন্তু পড়ার প্রতি কোনো মনোযোগ নেই, একটাও পড়া করো না। মেহরাব স্যারের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ আগে পোশাক নিয়ে অপমান করছিল, এখন ভালো কথা বলছে। সবাই স্যারের দিকে চেয়ে আছে। স্যার মেহরাবকে বলল, আগামীকাল থেকে ক্লাসে যেন লেট না হয়, আর পড়াগুলো লিখে নিয়ে যেও, যদি ভুল হয় তাহলে পানিশমেন্ট আছে। মেহরাব মাথা নাড়ালো। স্যার চলে গেল। জিনিয়া উঠে দাঁড়িয়ে, এইসব খ্যাত কই থেকে যে আসে কে জানে, কিভাবে যে চান্স পায়। আমরা এই কোচিং করে কত কষ্ট করে চান্স পেয়েছি, আর এই নাকি জামার কেনার টাকা নেই, তাহলে কোচিং করলো কি করে আর চান্সও পেলো কি করে। মেহরাব পিছনে যেয়ে বসলো। জিনিয়ার সাথে ওর বন্ধুরা সবাই মিলে মেহরাবকে নিয়ে হাসাহাসি করছে। মেহরাব সব কিছু চুপচাপ শুনেই নিল। ক্লাসের ভেতর মোটা সাদা ফ্রেমের চশমা পরা একটা মেয়ে ঢুকলো। জিনিয়া মেয়েটাকে বলল, দোস্ত, আজ বেশি লেট করে ফেলেছিস, জায়গা হয়নি, পিছনে ওই খ্যাত ছেলের সাথেই বস। পাশ থেকে আরেকজন বলল, তোর সাথে ভালো মানাবে, বস। সবাই হেসে উঠল। মেয়েটার নাম হচ্ছে রামিসা আঞ্জুম। মেয়েটার নামের সাথে তার ব্যবহারও ফুটে ওঠে। নম্র ভদ্র একটা মেয়ে। রামিসা পিছনের বেঞ্চে যেয়ে মেহরাবের দিকে তাকিয়ে, আপনি ওখানে সরে যাবেন না, এখানে বসবেন। মেহরাব রামিসার দিকে এক পলক তাকিয়ে পাশে সরে গেল। রামিসা বেঞ্চে বসে পড়ল। আকবর থানার ভেতর ইচ্ছে মতো মারল তারেককে ও তার লোকজনকে। আকবর তারেককে ঝুলিয়ে পিটিয়েছে। তারেকের হুঁশ নেই। গরম পানি এনে তাদের মুখে মারল। তারেক চোখ খুলল। আকবর বলল, কেমন লেগেছে বিরিয়ানি, আর খাবি? তোকে আমি দেখে নিব। আগে তো ছাড়া পেয়ে নে। তারেক দাঁত কেলিয়ে হেসে দিয়ে, সুযোগ পেয়ে যেভাবে ইচ্ছা মারলি, আমি তোকে এর থেকে বেশি যন্ত্রণা দিয়ে মারবো, তিলে তিলে মেরে ফেলবো তোকে। এখনো দেখি তেজ কমেনি, তোকে আরেক রাউন্ড দিতে হবে, ততক্ষণে পেটের খিদে মিটিয়ে গেছে, তুই রেস্ট নিতে লাগ ততক্ষণ। আকবর ঠান্ডা ফেলে দিয়ে বের হয়ে চেয়ারে বসলো। আকবরের ফোনে কল আসলো অনেকবার। এবার কলটা রিসিভ করতে ওপাশ থেকে, তোমাকে কখন থেকে কল করে আসতেছি, ধরার কোনো নামই নেই কেন, সমস্যা কি? সরি স্যার, আসামিদের একটু থেরাপি দিচ্ছিলাম। ওপাশ থেকে রাগান্বিত কণ্ঠে, তুমি কাকে ধরে নিয়ে এসেছো জানো? তুমি ওদের গায়ে একটুও আর হাত দিবে না, ওদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। কিন্তু স্যার। কোনো কিন্তু না, যদি চাকরি না হারাতে চাও তো ছেড়ে দাও। ফোনটা ওপাশ থেকে কেটে দিল। আকবর মনে মনে বলছে, হায় রে, এত কষ্ট করে খারাপগুলোকে ধরে নিয়ে আসলাম, তাদেরকে এখন ছেড়ে দিতে হবে? তাহলে কি দরকার এত কষ্ট করার? এর থেকে আমরা আর আসামি ধরবো না, আর এক কলে ছাড়বো না।
সিমি একটা চেয়ারের উপর পা তুলে দাঁড়িয়ে আছে। সিমির সামনে হাত পা মুখ বাঁধা অবস্থায় বসে আছে রিফাত। রিফাতের মুখের বাঁধন খুলে দিল। রিফাত রাগান্বিতভাবে চেয়ে আছে। তুই কাজটা ঠিক করিসনি সিমি, আমাকে তুই এভাবে তুলে নিয়ে এসেছিস। সিমি রাগী গলায় বলল, তুই জুনায়েদ ভাইয়াকে মারার জন্য তারেককে পাঠিয়ে দিয়েছিস? রিফাত হা হয়ে, তাদেরকে আমি কেন পাঠাবো? জুনায়েদদেরকে মারার হলে আমি নিজেই মারবো। ও আমার লোকজনকে মেরেছিস, আর তুই না জেনে আমাকে এভাবে উঠে আনলি। সিমি চোখের ইশারা দিতে রিফাতের হাতের বাঁধন খুলে দিয়েছে। সিমি বলল, মাথায় রক্ত জমে আছে, তুই বুঝতে পারছিস না জুনায়েদকে মারার জন্য সুপারি দিয়েছে? রিফাত অবাক হয়ে, কার এত বড় সাহস হলো? আগুন নিয়ে খেলতে কি ভয় করে না? তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে দেখতেছি। তাদের থেকে আমি সকালে ব্যবস্থা করে নিব। কার হাত আছে দেখে নিব। ওদের থানায় নিয়ে গেছে। থানায় নিক আর যেখানে থাক না কেন, বের করেই ছাড়বো। দেখ রিফাত, তুই যদি কোনো প্রকারভাবে জড়িত থাকিস তোকে কিন্তু ছেড়ে কথা বলবো না। সিমি রিফাতকে ছেড়ে দিল। রিফাতের অপমানটা সহ্য হচ্ছে না। এভাবে অপমান? তারেককে পেলে ওকে আমি। রিফাত রাগে ফায়ার হয়ে গেল। রামিসা মেহরাবের দিকে তাকিয়ে ওর পা থেকে মাথা পর্যন্ত দেখে। নাম কি তোমার? মেহরাব অন্যদিকে ফিরে আছে। রামিসা আবারও বলল, কি নাম তোমার? মেহরাব রামিসার দিকে ফিরে, মেহরাব। আমি রামিসা আঞ্জুম। থাকো কোথায়? পাশের বস্তিতে। তোমার জামার এই অবস্থা কেন? ভালো কোনো জামা নেই? এটাই আমার শেষ সম্বল, আর নেই। ও শোনো, যে যাই বলুক তাতে কান না দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আর এখানকার মানুষ তেমন একটা ভালো না, ওদের কোনো কথায় কান দিবে না, ওদের থেকে দূরেই থাকবে। ধন্যবাদ। রামিসা মেহরাবের সাথে নম্রভাবে সুন্দর করে আরও কিছুক্ষণ কথা বলল। বিকালে মেহরাব ঘর থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। তার কিছুক্ষণ পর মেঘা এসে, চল আমার সাথে গ্যারেজে। মেঘা মেহরাবকে নিয়ে গ্যারেজে গেল। রিকশার মালিকের সাথে কথা বলে মেহরাবকে রিকশা দিল। মেঘা বলল, একদম উল্টাপাল্টা চালাবি না, যদি না পারিস দিয়ে যাস, কিন্তু অ্যাক্সিডেন্ট করিস না। মেহরাব মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মেঘা বলল, তাহলে যা, দেখে শুনে চালাস। ঠিক আছে। মেঘা চলে গেল। মেহরাব কিছু দূর যেয়ে মোড়ের উপর যেয়ে বসলো। রিকশায় করে মেহরাব সবার গন্তব্যে এগিয়ে দিচ্ছে। যে যা দিচ্ছে তাই নিচ্ছে। রাত 7:30। কিছুক্ষণ পর এক ভদ্রলোক এসে, যাবে? হ্যাঁ, কোথায় যাবেন স্যার? লেকের পারে। উঠে নিয়ে যাচ্ছি। লোকটা উঠে পড়ল। মেহরাব রিকশা চালাচ্ছে। লেকের পারে আস্তে আস্তে 8টা বেজে গেল। মেহরাব সামনের দিকে তাকাতে হা হয়ে গেল। লেকের পারে জোড়ায় জোড়ায় বসা, কেউ সিগারেট টানছে, কেউ ইচ্ছে মতো কথা বলছে। মেহরাব ওই দিকে তাকাতে হঠাৎ পিছনে তাকাতে থ হয়ে গেল। মেহরাব ভদ্রলোকটার দিকে তাকিয়ে আছে। লোকটাকে কয়েকজন মিলে ঘিরে ধরে প্যাকেট নিচ্ছে। প্যাকেটের ভেতর মাদক রয়েছে, এটা আর বুঝতে বাকি নেই। হঠাৎ করে মেহরাব রিকশা থেকে মাটিতে পড়ে গেল। সবাই তাকিয়ে পড়ল। আকবর তারেককে ছেড়ে দিল। তারেক আকবরের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বের হচ্ছে। আকবর মুচকি আসছে। আকবর ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো ইরা ফোন করেছে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে অভিমানী কণ্ঠে, আজকেও তুমি আসলে না? তুমি আজ বাসায় আসো, সারা রাত বাহিরে রেখে দিব। আমার সোনাটা রাগ করে না, অনেক দিনের পুরনো একটা হিসাব মিটালাম। তারেক আকবরের দিকে তাকিয়ে গলায় হাত দিয়ে বুঝিয়ে দিল কেটে দেব। ওপাশ থেকে ইরা বলল, তোমার তো হিসেব শেষ হয় না। বাবুটার একটু ওয়েট করো, আমি চলে আসতেছি। আসতে হবে না, যাবো না কোথাও। ইরা কথাটা বলে ফোনটা বিছানার উপর ছুঁড়ে মারল। ইরা সুন্দর করে সেজেছিল, কিন্তু আকবরের আসার কোনো খোঁজ নেই। প্রতিটা টাইম ঠিক এমনটাই করে। মেয়েরা পিছনে তাকিয়ে থাকে। আমার ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাব। তোমাকে তো বলছি যতক্ষণ থাকবো তার ভাড়াও দিয়ে দিব। আপনার মতো লোকের সাথে আমি থাকবো না। কখন এসে পুলিশ ধরে নিয়ে যাবে কে জানে। আপনি অন্য রিস্কায় চলে যান। লোকটা মেহরাবের দিকে রাগীভাবে তাকিয়ে পা দিয়ে লাথি মেরে দিল। মেহরাব রিক্সা থেকে সিটকে নিচে ফেলে দিল। সবার ধ্যান ভেঙে মেহরাবের দিকে তাকিয়ে পড়ল। মেহরাব পড়ে যে হাতের কুনুই কিছুটা কেটে গেছে। লোকটা নেমে, রিস্কাওয়ালার মতোই থাকবি, এত ভালো মানুষই দেখাবি না। তোর ভাড়া দিব
তোর ভাড়া দিব না, তোর রিস্কাও দিব না। তোর কে আছে ডেকে নিয়ে আয়। এই ওকে বের কর। লোকটার কথা মতো মেহরাবকে ধরে মারতে মারতে বের করে দিল। মেহরাবের কোনো কথা শোনেনি কেউ। মেহরাবকে রাস্তার উপর ধাক্কা মেরে ফেলে দিল। মেহরাব পড়ে গেল, হাত পা ছিলে গেছে। উঠে দাঁড়িয়ে খোঁড়াতে খোঁড়াতে হাঁটতে লাগলো। চোখের পানি মুছছে, মনের ভেতর ভয় ঢুকে গেল। অন্য রিক্সা কী হবে এখন? এই শহরে তো কেউ নেই, কার কাছে যাবে? রিক্সার মালিককে রিক্সা না দিতে পারলে মেরেই ফেলবে। কি করবে এখন? ভাবতে লাগলো। মেহরাব আর হাঁটছে। তারেক গাড়িতে উঠে গেল। গাড়ি চলতে থাকলো। আকবর থানা থেকে বের হয়ে গেল। গাড়ি নিয়ে সোজা ফুল মার্কেটের দিকে চলে গেল। তারেক ভাবছে আকবরকে আগে শেষ করবে, তারপর অন্যদের। কাউকেই বাঁচতে দেবে না। আকবরকে এমন যন্ত্রণা দিয়ে মারব, আমাকে মরার ভয়ঙ্কর কষ্ট দিয়ে মারব, ওর সাথে পুরানো হিসাব মিটিয়ে নেব। মেহরাব রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। মেঘা মেহরাবকে এভাবে হেঁটে দেখে, কি হয়েছে? এই অবস্থা কেন? অ্যাক্সিডেন্ট করেছিস? মেহরাব মেঘাকে সব কিছু বলল। মেঘা বলল, তুই সত্যি বলছিস তো? হ্যাঁ। চল আমার সাথে। মেঘা কাব্যকে সাথে নিয়ে গেল। লেকের ভেতর পুলিশের লোকজন ঢুকে পড়ল। সবাই আতঙ্কে উঠল। পুলিশের লোকজন এসে একে একে সবগুলোকে ধরেছে। ভদ্রলোকটা কই পালাবে কিছুই বুঝে উঠতে পারছে না। কেউ কেউ ভয়তে লেকের পানিতে ঝাঁপ দিচ্ছে। দারোগা এসে ভদ্রলোকটাকে ধরে। কিরে কালা, আজ তো ধরা খেয়ে গেলি, বাঁচবি কি করে? কালাকে ধরা এত সহজ নয়। কালা ফোনটা বের করে কল করতে যাবে, তখনই দারোগা ফোনটা কেড়ে নিয়ে কালাকে মারতে শুরু করলো। কিছুক্ষণের ভেতর লেক থমথমে হয়ে গেছে। যাদের কাছে মাদক পেয়েছে সবাইকে ধরে নিয়ে গেল, সাথে কালাকেও। পুলিশের গাড়ি বেরোতেই মেঘা আর মেহরাব লেকের ভেতর ঢুকে পড়ল। মেঘা মেহরাবকে বলল, কই রে? এখানে তো কেউ নেই। মেহরাব অবাক হয়ে গেল। এখানে তো অনেক মানুষ ছিল, তাহলে গেল কোথায়? মেহরাব কিছু দূর এগিয়ে যেয়ে রিক্সা দেখতে পেয়ে রিক্সার কাছে যেয়ে, আপু, এই যে রিক্সা। আচ্ছা চল। মেহরাব কিছুই বুঝতে পারছে না। জায়গাটা ফাঁকা হয়ে গেল। একজন এসে বলল, এই তোমরা এখানে কি করছো? মাত্র পুলিশ রেড দিয়েছে, তোমরা চলে যাও। মেহরাব রিক্সা নিয়ে বের হলো। রিক্সার সামনে একটা মোটর সাইকেল এসে থামলো। মেঘা রিক্সা থেকে নেমে, মেহরাব, আমার বান্ধবী ঐশী, তুই যা, আমার একটা জায়গায় যেতে হবে। মেঘা বাইকে উঠে চলে গেল। মেহরাব কিছু দূর যেতে একটা মেয়ে হাতের ইশারা দিয়ে ডাক দিল। মেহরাব মেয়েটার সামনে যেয়ে দাঁড়াতে মেয়েটা অবাক হয়ে যায়। তুমি মেহেরাব না? হ্যাঁ। চিনতে পেরেছো? আমি রামিসা আঞ্জুম। হ্যাঁ, কই যাবেন বলেন, আমি নামিয়ে দিচ্ছি। রামিসা রিক্সায় উঠে পড়ল। মেহরাব রিক্সা চালাচ্ছে। রামিসা বলল, তুমি রিক্সা চালাচ্ছ? হ্যাঁ, কি করব? আর বেঁচে থাকতে হলে তো কিছু করতে হবে, না হলে তো বাঁচতে পারবো না। রামিসার মনটা খারাপ হয়ে গেল। রামিসা বলল, তুমি এই শার্ট পরে রিক্সা চালাচ্ছ? কাল ভার্সিটিতে কি পরে যাবে? রিক্সা রেখে বাসায় যেয়ে ধুয়ে দিব, সকালে শুকিয়ে পড়ে যাব। সকালের ভেতর শোকাবে? হ্যাঁ, আর সকালে হালকা ভিজা থাকলেও তা পরলে শরীরের গরমে শুকিয়ে যাবে। তা ঠিক বলছো, সামনে যেয়ে বাম হাতে রেখো। মেহরাব রামিসার কথা মতো রিক্সাটা দাঁড় করালো। রামিসা পার্স থেকে টাকা বের করে, এই নাও ভাড়া, রাখো। আপনার ভাড়া লাগবে না, আপনি যান। কথাটা বলেই মেহরাব রিক্সা ট্রেনের সামনে চলে গেল। রামিসা বোকার মতো চেয়ে আছে। আকবর ফুল মার্কেট থেকে সাদা লাল গোলাপ কিনে বাসায় ফিরল। কলিং বেল চাপলো, কিন্তু ইরা দরজা খুলল না। আকবর জানে ইরার সাদা গোলাপ খুব পছন্দের। আকবর ভালো ভালো কয়েকটা মেসেজ লিখে পাঠালো। অবশেষে ইরা দরজাটা খুলল। আকবর বসে মুখের সামনে ফুল ধরে নিয়ে বসে আছে। দরজা খুলে আকবরকে দেখে, আর ঢং করতে হবে না, ওঠেন। সরি আমার জানু, আর ভুল হবে না। এরপর থেকে তোমাকে নিয়ে সব জায়গায় ঘুরতে যাব, সময় দিব। ইরা ফুলগুলো হাতে নিয়ে, কোনো দরকার নেই আপনার সময়ের, আপনাকে আমি চিনে গিয়েছি। ইরা ভেতরে ঢুকলো। আকবর পেছন থেকে ইরাকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে দিয়ে, সত্যি বলছি, আর তোমাকে কষ্ট দিব না। লাগবে না আমার তোমার ভালোবাসা। নিজের ঠোঁটটা ইরার ঠোঁটে লাগিয়ে দিয়ে জড়িয়ে ধরলো। এত কিসের মনোযোগ? হ্যাঁ, তারা স্বামী স্ত্রী, অন্যদিকে মন দেন। রাত 1টা।
তারেকের গাড়ি জঙ্গলের দিকে যাচ্ছে। চারপাশ অন্ধকার থাকায় বোঝার কোনো অবস্থা নেই। গাড়িটা হঠাৎ করে ব্রেক মারল। তারেক কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ল, ভাবনা থেকে বের হয়ে আসলো। তারপর তারেক রাগী গলায় বলল, কুপা, এভাবে ব্রেক করে কেউ ঠিক করে চালাও। ড্রাইভার কোনো কথা বলে না। ড্রাইভার গাড়ি থেকে নেমে গেল। তারেক কিছুটা অবাক হয়ে গেল। ড্রাইভার দৌড়ে চলে গেল। তারেক গাড়ি থেকে নেমে পড়ল। চারপাশ অন্ধকার। এ কোথায় নিয়ে আসছে? কোন জায়গা এটা? অন্ধকারে বোঝার কায়দা নেই। হঠাৎ করে চারপাশ থেকে আলো জ্বলে উঠল। তারেক চোখের উপর হাত দিল আলোটা আটকানোর জন্য। ধীরে ধীরে দেখার চেষ্টা করছে। ডান পাশ থেকে হাতে পিস্তল নিয়ে একজন বের হচ্ছে। তারেক চারপাশ দেখছে, ওর লোকগুলো গেল কোথায়? সবাই কোথায় গেল? না, ওর কোনো লোক নেই। তারেক গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করলো, কিন্তু নিল। একজন এসে গাড়ির সামনে গ্লাসে হকি দিয়ে আঘাত করে ভেঙে ফেললো। আরেকজন গাড়ির দরজা খুলে তারেককে হাত ধরে টেনে বের করে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। তারকের সামনে একজন দাঁড়াতে সে হা হয়ে গেল।